আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? জি ভাইয়া, আমি ভালো আছি ভাইয়া। ভাইয়া আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি আছি ভালো। আপনি কি আমার কথা পুরোপুরি হ্যাঁ শুনতে ভাইয়া, পান? স্ক্রিন ফুল ক্লিয়ার দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি ভাইয়া। ঠিক আছে। ওকে, ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ। তা আপনারা সবাই ভালো আছেন না? আশা করি সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? ইয়েস অর নো দেন তো? ইয়েস, ইয়েস। ওকে। তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? আজকে আমাদের কনটেন্টের মধ্যে ছোট আছে। আমি একটু দেখাইয়া দেই। এটা একটু ইম্পোর্টেন্ট। বেগম রোকেয়া, এটা টুইস্টার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার ইম্পর্টেন্ট না। আজকের যে কন্টেন্ট আছে এর মধ্যে ইম্পর্টেন্ট আইটেম হচ্ছে এগুলো। ভাষা আন্দোলন বিষয়ক যেগুলো একটি বিভিন্ন গ্রন্থ বা সাহিত্য, এটা একটু ইম্পর্টেন্ট। আর সম্প্রতি আলোচিত বিভিন্ন বাংলা গ্রন্থ, এটা এক স্টার দিলাম। বাংলা সাহিত্য অবলম্বনে চলচ্চিত্র, এটা কোনোদিন আসে নাই, এটা জেনারেলি আসার কথা না। তারপর আমাদের আজকের কন্টেন্ট অনেক ছোট কন্টেন্ট। হয়তোবা যিনি এই প্ল্যানটা তৈরি করেছেন তিনি অতটা মনে হয় নোটিস করেন নাই। যাই হোক, আহ আমরা অল্পতেই শেষ করে দিতে পারবো, আমাদের ক্লাস খুব তাড়াতাড়ি শেষ করে দিতে পারবো। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তার সম্পর্কে মোটামুটি সবাই আপনারা জানেন। যদি আসে প্রশ্ন আসলে এরকম আসবে, রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে আলোচনা করো। প্রশ্নের যদি প্যাটার্ন হয়, প্যাটার্ন হবে রোকেয়া সম্পর্কে আলোচনা করো, রোকেয়া সম্পর্কে লিখো। তখন আপনাদের এই কথাগুলা লিখতে হবে। তিনি একাধারে তিনি বাঙালি সাহিত্যিক ছিলেন, তিনি নারী আন্দোলনের অগ্রপথিক ছিলেন, তিনি ঔপন্যাসিক, শিক্ষাব্রতী, শিক্ষা বিশারদ। তার বাড়ি রংপুরে, তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ সাবের, তার পিতা রংপুরে মিঠাপুকুরের জমিদার ছিলেন। তিনি লেখাপড়া করেছেন তার ভাই ইব্রাহিম সাবেরের কাছে। তার স্বামী সাখাওয়াত হোসেন ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। সেই ম্যাজিস্ট্রেটের দ্বিতীয় স্ত্রী ছিলেন বেগম রোকেয়া। বেগম রোকেয়ার বিবাহ হওয়ার পর তার স্বামী তাকে সাহিত্য রচনায় প্রেরণা দিয়েছিলেন। এমনকি মেয়েদের জন্য ভাগলপুরে, বিহারের ভাগলপুরে যে প্রতিষ্ঠানটা, যে স্কুলটা নারীদের জন্য প্রথম তিনি তৈরি করেছিলেন, সেটাও কিন্তু সাখাওয়াতের নামে। সেটার টাকা পয়সাও দিয়েছেন এই সাখাওয়াত সাহেব। এই হচ্ছে তার অবদান। পাশাপাশি হচ্ছে নারী আন্দোলনে, এটা তো নারী শিক্ষা। নারী শিক্ষায় প্রতিষ্ঠা করলেন। নারী আন্দোলনে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম, এটার বাংলা নাম হচ্ছে মুসলিম মহিলা সমিতি, সেটা তিনি প্রতিষ্ঠা করেছেন। এই হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তিনি অনেক সাহিত্য রচনা করেছেন, তারপর কিছু সাহিত্যের নাম দিয়ে দিবেন, শেষ। ঠিক আছে? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, আমরা মোটামুটি সবাই মনে হয় জানি। বাড়ি রংপুরে, পিতা জহিরুদ্দিন মুহাম্মদ সাবের, আহ, আর লেখাপড়া মানে তার শিক্ষক ইব্রাহিম সাবের। তার বড় ভাই তাকে পড়াতেন, ইব্রাহিম সাবের। স্বামী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। স্বামীর বাড়ি ছিল বিহারে। বিহারের একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম ভাগলপুর। এটা একটু মনে রাখতে হবে, কারণ তার প্রথম যে স্কুলটা তিনি রোকেয়া কি যেন, সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুল, ওটা কিন্তু বিহারের ভাগলপুরে ছিল। পরবর্তীতে ওটাকে তিনি ভাগলপুর থেকে কলকাতায় নিয়ে গিয়েছিলেন। কেন নিয়েছিলেন? এই যে সাখাওয়াতের দ্বিতীয় স্ত্রী কিন্তু রোকেয়া, আপনারা আশা করি জানেন। তো এই প্রথম স্ত্রীর একটা মেয়ে ছিল, সৎ মেয়ে। ওই সৎ মেয়ে, সারা জীবন তো পড়েছি সৎ মা অত্যাচার করে, কিন্তু এখানে একটু উল্টা ঘটেছিল, রোকেয়াকে অত্যাচার করতো সৎ মেয়ে। এই ছিল ঘটনা। কিশোরগঞ্জে ভাগলপুর আছে, হ্যাঁ সুদীপ্ত, ভাগলপুরে একটা বিশাল হসপিটাল আছে, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ। এটা কিশোরগঞ্জের ভাগলপুর নয়, এটা হচ্ছে বিহারের ভাগলপুর। সুদীপ্ত তো ওই ভাগলপুরে গিয়েছেন। আর আমার নানু বাড়ি হচ্ছে ওই কিশোরগঞ্জের ভাগলপুরে। আমি ছোটবেলা বড় হয়েছি সেই জায়গায়। আচ্ছা, এই হলো গেল রোকেয়া সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, রোকেয়ার কয়েকটা কোয়ালিটি আমি আবারও বলে দিই। যেহেতু তিনি সাহিত্য লিখেছেন, সুতরাং বেগম রোকেয়া হোসেন কি, রোকেয়া সাখাওয়াত হোসেন একজন সাহিত্যিক। যেহেতু তিনি নারী আন্দোলনের জন্য কি করেছেন,
সমগ্র জীবন ব্যয় করেছেন, তাহলে নারী জাগরণের পথিকৃৎ, নারী জাগরণের পথিকৃৎ তার সম্পর্কে যা লিখবেন আর কি। এরপর হচ্ছে তিনি একজন শিক্ষাবিদ, যেহেতু তিনি শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছেন, সুতরাং তিনি একজন শিক্ষাবিদ, শিক্ষা সম্পর্কে তার প্রবন্ধ আছে অনেক, তাই তিনি শিক্ষাবিদ। আবার যেহেতু বেগম রোকেয়া তিনি একজন শিক্ষাবিদ, তাহলে সাহিত্যিক পাইলাম, নারী জাগরণের অগ্রপথিক পাইলাম, তিনি একজন শিক্ষাবিদ, আমরা সেটাও পাইলাম। পাশাপাশি তিনি একজন শিক্ষা উদ্যোক্তা, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এই বিভিন্ন বিশেষণে তাকে বিশেষায়িত করা যায়। এবার যদি প্রশ্ন আসবে সুলতানাস ড্রিমের বিষয়বস্তু আলোচনা করো, পদ্মরাগের বিষয়বস্তু আলোচনা করো, অবরোধবাসিনীর বিষয়বস্তু আলোচনা করো, আসলে এগুলো আসবে, এর বাইরে আসবে না। এর মধ্যে অবরোধবাসিনী আর সুলতানাস ড্রিম হচ্ছে খুব ইম্পর্টেন্ট। প্রশ্নটা এভাবে আসবে, সুলতানার ড্রিমের বিষয়বস্তু, অবরোধবাসিনীর বিষয়বস্তু, এই তিনটা। আমরা যদি সুলতানাস ড্রিমের বিষয়বস্তু দেখি, তাহলে বুঝতেই তো পারছেন এটি একটা গল্প আকারে উপন্যাস, স্বপ্ন। সুলতানাস ড্রিম হচ্ছে কি স্বপ্ন, স্বপ্নে দেখেছেন। সিম্পল মনে করেন, বেগম রোকেয়া যেমনটা চাইতেন এখানে ঠিক তেমনটাই স্বপ্নে তিনি দেখেছেন। সুলতানা একদিন স্বপ্নে দেখেছেন, কি দেখেছেন স্বপ্নে? সুলতানা স্বপ্নে দেখেছেন এক সময় এই দেশ নারী চালাচ্ছে, যেমন পুরুষরা ঘরে বসে থাকে আর নারীরা কি করে চালায়, মানে অর্থাৎ জাস্ট পুরুষের উল্টোটা। এখন নারীরা ঘরে বসে থেকে পুরুষরা চালায়, কিন্তু সুলতানা একদিন রাতে স্বপ্নে স্বপ্নে দেখা শুরু করলেন যে পুরো দেশটা নারীরা চালাচ্ছে, আর সমগ্র পুরুষগুলো ঘরের মধ্যে বন্দি অবস্থায় আছে। আর সুলতানা যে এলাকায় থাকেন ওই এলাকাটার নাম আর বাংলাদেশ নয়, ওই এলাকাটার নাম ছিল হচ্ছে নারী স্থান, ওই এলাকাটার নাম ছিল নারী স্থান। তো সুলতানা স্বপ্নের মধ্যে তিনি দেখলেন তার একটা বোন আছে, বোনের নাম হচ্ছে সারা। এসব কিন্তু স্বপ্ন। তাহলে স্বপ্নটা দেখছে কে? সুলতানা। সুলতানা স্বপ্নে দেখলেন কথা বলতেছে কার সাথে? তার এক বোন সারার সাথে সে কথোপকথন করতেছে। এরপর হচ্ছে সুলতানা স্বপ্নে দেখলেন তিনি যে এলাকাটায় বসবাস করেন ওটা বাংলাদেশ না, ওটার নাম কি? নারী স্থান। সুলতানা আরো কি স্বপ্ন দেখছেন? সব জায়গায় অর্থনীতির চালিকা শক্তিকে নারী। ঘরে কে বসে আছে? ঘরে বসে আছে পুরুষ। অর্থাৎ যেটা সুলতানা স্বপ্নে দেখেছেন, এক সময় তার স্বপ্নটা শেষ হয়ে গেছে, তিনি উঠে দেখলেন আরে এতক্ষণ যা দেখেছি তার সবই কি ভুয়া। এই ধরনের সাহিত্যকে বলা হয় ইউটোপিয়া সাহিত্য, অর্থাৎ আপনি যেমন কল্পনা করেন। তাহলে এইটাই বিষয়বস্তু, এই সুলতানার স্বপ্নের বিষয়বস্তু। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা দেখি নারী জাগরণে অগ্রদূত বেগম রোকেয়া সুলতানা স্বপ্ন একটি উপন্যাস ধর্মী কল্প কাহিনী। যেহেতু এটি পুরোটাই স্বপ্ন, একসময় এই কাহিনীর মধ্যে সুলতানা স্বপ্ন ভেঙে যায়, ভেঙে তিনি অনুধাবন করেন, তার মনটা বিমর্ষ হয়ে যায় যে আমি এতক্ষণ যা দেখলাম তাহলে শুধুই স্বপ্ন ছিল। তখন এটা তার মনটা বিমর্ষ করে দেয়। লেখিকার মনের কল্পনা, এবার খেয়াল করে দেখেন, সারা এখানে অনেকগুলা সংলাপ দেয়, লেখিকা অনেকগুলা সংলাপ দেয়। সারার একটা এখানে ব্যাপক ব্যাপক সংলাপ আছে। সুলতানা এক সময় বলছে যে নারীরা শারীরিক শক্তি কম বলেই নারীরা সব ক্ষেত্রে পিছিয়ে আছে। সুলতানা এই ডায়লগটা দিল। সারা আবার তাকে বলছে, কি বলছে? কেবল শারীরিক শক্তি হলেই আহ ছেলেরা প্রভুত্ব করবে আর নারীরা পিছিয়ে থাকবে, এটা আমি মানতে পারি না। সারা একটা যুক্তিও দিয়েছে, যদি এমনটাই হইতো তাহলে একটা সিংহ তো না পুরুষের চাইতে অনেক গুণ বেশি শক্তিশালী, তাহলে পুরুষের উপর সিংহই প্রভুত্ব করতো এই পৃথিবীতে। এই পৃথিবীর সবকিছুর মালিক তাহলে আর পুরো মানুষ হইতো না, সিংহরাই হইতো। অর্থাৎ সারা বুঝাইতে চাইছে যে শরীরের শক্তি মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে মানুষের বুদ্ধিমত্তা, চিন্তা ইত্যাদি। এবার যদিও আমরা উপন্যাসের মধ্যে দেখতে পাচ্ছি এই ডায়লগটা সারার, কিন্তু আপনাদের বলতে হবে এই ডায়লগটা কি আসলে সারার নাকি বেগম রোকেয়ার মনের কথা এটা? হুম, এটা হচ্ছে রোকেয়ার মনের কথা।
অর্থাৎ এখানে যেটা সুলতানার সংলাপ সেটাও রোকেয়া এরকমটা চায়, যেটা সারার সংলাপ সেটাও রোকেয়া এরকম চায়। অর্থাৎ রোকেয়া যেমন চায় এটাই সুলতানার সংলাপ, এটাই সারার সংলাপ। এই তো আপনারা বুঝে গেছেন। তাহলে দেখেন আশ্চর্য হয়ে যায়, আমরা এখানে দেখি এই উপন্যাসে লেখিকা মনস্কল্পনা স্বপ্ন অভিনয় রূপে প্রকাশ পেয়েছে। অর্থাৎ তার যাহা মন, তার মনের মধ্যে যেই চাওয়াটা আছে সেই চাওয়াটাই তিনি স্বপ্নে অভিনব রূপে, অভিনব মানে নতুন রূপে প্রকাশ পেয়েছে। তিনি স্বপ্নের মাধ্যমে এটা দেখাইতে চাইলেন, কারণ এটা তার বাস্তবে সম্ভব না, তাই দেখাইতে চাইলেন স্বপ্নে। স্বপ্নে তো সব সম্ভব। কাহিনীটি যিনি বলছেন তার নাম হচ্ছে সুলতান। তার ধারণা তিনি জেগে আছেন, কারণ আমরা তো স্বপ্ন যখন দেখি তখন তো মনে করি বাস্তব, কিন্তু আসলে তিনি সব স্বপ্নে দেখছিলেন। দেখেন তিনি এক আশ্চর্য জগতে ঘুরে বেড়াচ্ছেন, আর সেই জগতের নাম বাংলাদেশ নয়, সেটার নাম কি নারীস্তান। তার সাথে তার একটা ভগিনী আছে, ভগিনী হচ্ছে সারা। এই সুলতানাকে সঙ্গ দিচ্ছিলেন। এখানে নারীরা, এই যে দেখেন, নারীরা সমাজের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সব নারীরাই চালাচ্ছে। পুরুষেরা ঘরের মধ্যে বসে আছে, গৃহবন্দী হয়ে আছে। এবং যেহেতু নারীরা সবকিছু চালাচ্ছে, নারীরা একটু মমতাময়ী, তাই দেখলেন যে তার যে নারী স্থান, সেই নারী স্থানে কোনো অপরাধ নেই। সেই নারী স্থানে যে ধর্ম, সেই ধর্মের প্রধান ধর্ম হচ্ছে ভালোবাসা এবং সত্য। মানুষ এখানে সত্যবাদী, সত্যের পূজা করে আর একে অপরকে ভালোবাসে। সুলতানার স্বপ্ন বিশ্ব সাহিত্যের ইতিহাসে দ্রৌপদী নারীবাদী, এটি একটি নারীবাদী রচনা, নারীবাদী কল্পকাহিনী। এটি তার বাস্তব নয়, তাই নারীবাদী কল্পকাহিনীর আদিতম উদাহরণ। অর্থাৎ যারা নারীবাদী লেখালেখি করছে তাদের মধ্যে এই সুলতানা স্বপ্ন বেগম রোকেয়া একজন বিশেষ। বেগম রোকেয়া সময়ে এই বইটি লিখেছেন, সেই সময়ে ধর্মীয় সামাজিক বাস্তবতা এটি লেখা অত্যন্ত সাহসী এবং ঝুঁকিপূর্ণ। কারণ আপনারা জানেন কিনা, বেগম রোকেয়ারে কিন্তু হুজুররা বহুবার মারার ফতোয়া দিছে, জারি করছে। তাকে কাফের বলেছে, মারারও ফতোয়া দিয়েছে। বেগম রোকেয়া বলেছেন, যদি কেউ নারী জাতির কল্যাণ করতে চাও তাহলে তাকে হতে হবে বেহায়া, হায়া থাকা যাবে না। আর তাকে তার মাথার উপর থাকতে হবে একটা শিরনাস্ত্র, মানে যুদ্ধের সময় যেটা পরে, কারণ যেকোনো মুহূর্তে হুজুররা তোমাকে অ্যাটাক করতে পারে। বেগম রোকেয়ার মানসপটে, অর্থাৎ তিনি তার মনে মনে যে আজন্ম স্বপ্ন তিনি লালিত ছিল, তাই জন্য এই রচনায় তিনি প্রকাশ করতে চেয়েছেন। লেখিকার কল্পিত ভগিনী এখানে সারার সঙ্গে তার অনেকগুলা ডায়লগ হয়, নানা যুক্তিতর্ক হয়। লেখিকা মানে হচ্ছে তো বেগম রোকেয়া। নারীর বন্দিত্বের মূল কারণ পুরুষের বাহুবলের কথা। এখানে দেখা যায় যে সুলতানা বলতেছে যে পুরুষদের বাহুতে বল বেশি, তাই আমরা এই অবস্থা। তখন আবার তার সেই কল্পিত ভগিনী সারা বলছে যে না, কেবল শারীরিক বল বেশি হলেই যে একটা জিনিসে প্রভুত্ব করবে সেটা কিন্তু আমরা স্বীকার করি না। যদি এটাই করতো তাহলে সিংহই কিন্তু মানুষের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হইতো। এই কথা আসলে সারার কথা না, এটা লেখিকার এই মনের কথা, লালিত স্বপ্নের কথা। তাহলে আমরা দেখলাম নারী বলের কারণে শক্তি কম এই জন্য নয়, মস্তিষ্কটা কম কাজে লাগায় এই জন্য সে পুরুষের কাছে পরাস্ত হয়েছে। আনন্দ ভরা ভ্রমণের মাঝে একসময় ছন্দপতন ঘটে। সুলতানা যখন নিজেকে শয্যা কক্ষে আবিষ্কার করে, অর্থাৎ যখন তার স্বপ্ন গিয়ে ভেঙে যায়, তখন তার মনটা খারাপ হয়ে যায়। তাহলে সুলতানার স্বপ্নের বিষয়বস্তু আমরা বুঝতে পেরেছি। অবরোধ বাসনীর মধ্যে ৪৭টা বাস্তবসম্মত গল্প আছে। কয়টি কাহিনী আছে? ৪৭টি কাহিনী এখানে আছে, এবং ৪৭টি বাস্তব ঘটনাকে তিনি অবলম্বন করে অবরোধ বাসিনী লিখেছেন। গল্পগুলার নাম্বার দেওয়া, ১ নং গল্প, তারপর হচ্ছে তোমার ২ নং গল্প, ৩ নং গল্প, এভাবে ৪৭ নং গল্প নাম্বার দেওয়া। এখানে আমরা ২-১টা গল্পের কথা বলি, যেমন ৭ নং যে গল্পটা ছিল, সে গল্পটা ২টা কাহিনী আমি বলি। একটা চোরের কাহিনী, আগুন লাগার কাহিনী। চোরের কাহিনী, নারীরা এতই পর্দা করতো, যখন চোর আসছে ঘরের নারীরা তখন কি করবে? হইচই করবে না চোরকে ধরার জন্য? কিন্তু না, ঘরের নারীরা হইচই করলো না। কেন হইচই করলো না? কারণ তাদের কণ্ঠ যদি চোর শুনে যায় তাহলে তারা কোথায় চলে যাবে? তাদের পর্দা প্রথার কি ঘটবে? ব্যাঘাত ঘটবে এবং তারা সবাই নরকে যাবে। তাই যখন চোর আসলো ঘরের মধ্যে, তারা নারীর কণ্ঠ যেন শুনতে না পারে, এবং চোর আইসা তো নারীর সাথে তর্কাতর্কিও করতে পারে, কণ্ঠ যেন শুনতে না পারে, এই জন্য নারী আস্তের উপর কি করলো? তার গয়নাগুলা খুলে তার শিয়রের কাছে রেখে দিল, যাতে চোর ইজিলি গয়নাগুলা নিয়ে যেতে পারে। তাহলে ঘটনা কিন্তু সেটাই ঘটলো, চোর গয়না নিয়ে গেল, তবু নারীরা তাদের কণ্ঠস্বরকে শোনাইল না। কিন্তু চোর যখন চলে গেল, তখন আবার নারীরা কিন্তু হাও মাও করে কান্নাকাটি শুরু করে দিল। তাহলে এত একটা ডেঞ্জারাস অবস্থা। বেগম রোকেয়ার জন্ম তো 1880,
আর মৃত্যু ডিসেম্বর মাসে 9 তারিখে। তাহলে সেই হিসাবে দেখা যায় 1900 সালের দিকের আর কি ঘটনা কি একটা অবস্থা ছিল চিন্তা করছেন। এটা হচ্ছে তিনি 7 নং গল্পে এটা বলেছেন, আবার 8 নং গল্পে তিনি বলেছেন আগুন লাগার কাহিনী। একটা তো শোনাইলাম আপনাদের চোরের কাহিনী, আরেকটা হচ্ছে আগুন লাগার কাহিনী। আচ্ছা, আগুন যখন লাগবে তখন গয়নাগাটি তো আগুনে পুড়ে গলে যাবে, আপনারা জানেন। তখন ঘরের যে বউরা ছিল সবাই বুদ্ধিমত্তার সাথে সমস্ত গয়নাগুলা একটা বাক্সের মধ্যে ভরে তারা এই ঘর থেকে বের হয়ে আসবে। অর্থাৎ গয়নার বাক্সটা নিয়ে সেভে নিরাপদে তারা ঘর থেকে বের হয়ে আসবে। এমন সময় যেহেতু আগুন লেগেছে আপনারা জানেন, তাই বাহিরে কিন্তু অনেক পুরুষ ছিল যারা আগুন নেভাতে এসেছে। এবার এই যে রমণীগুলা দেখলো, বাইরে আসার সময় দেখলো বাইরে অনেক পুরুষ। এই পুরুষরা তাদেরকে দেখে ফেলবে। পুরুষরা দেখে ফেললে পর্দা প্রথার খেলাপ হবে, তারা জাহান্নামে যাবে। তখন তারা সবাই আবার বাক্স নিয়ে কি করলো, ঘরের ভিতরে ঢুকে গেল এবং তারা আগুনে পুড়ে মারা গেল। না, মুহাইমেন হুজুরদের প্রতি আমার আক্রোশ নেই কোনো ভাইয়া। আমি আসলে ধার্মিক মানুষ খুব পছন্দ করি, কিন্তু ধার্মিক মানুষ খুব কম ভাইয়া, পাই না। আমরা আবার সাহিত্য পড়েছি তো, সাহিত্য পড়লে দেখা যায় কিভাবে একটু কত ভন্ডামি যে মানুষ করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে এই যে দুইটা ঘটনা দেখো, একটা ঘটনা হচ্ছে এই যে নারীরা কি করলো, চোরকে সব গয়না দিয়ে দিল, চোর চলে গেল, তবু চোরকে কণ্ঠ শোনাইলো না। আগুন লাগে গেল, বাইরে হইতে গেছিল, এমন সময় পুরুষ মানুষ দেখে ফেলবে সেই ভয়ে ঘরের মধ্যেই পড়ে রইলো এবং আগুনে সে পুড়ে কি মারা গেল। এরকম সুন্দর সুন্দর অবরোধবাসিনী আমার দেখা সর্বশ্রেষ্ঠ গ্রন্থের মধ্যে একটি হচ্ছে অবরোধবাসিনী, এখানের ঘটনাগুলো। ঠিক আছে, তাহলে এখানে কয়টি আছে? আমি ফেসবুক চালাই না ভাই। কয়টি আছে, কয়টি? 47টি এরকম সুন্দর সুন্দর ঘটনা আছে। কেউ যদি মন চায় অবরোধবাসিনী পড়লে খুব খুশি হবে। তাহলে এই হচ্ছে অবরোধবাসিনীর বিষয়বস্তু, বাকিটা পড়া যাবে। নারী জাগরণ অগ্রদূত রোকেয়ার অবরোধবাসিনী। লেখিকা এখানে ঐতিহাসিক এবং চাক্ষুষ সত্য ঘটনা অবলম্বনে 47টি সত্য ঘটনা তিনি এখানে তুলে ধরেছেন। নারী সমাজের যে অবস্থা, একটা ধর্মান্ধতা, ধর্মের কারণে এই যে পর্দা প্রথার কারণে একজন আগুনে পুড়ে মারা গেল, আরেকজন চোরে সব অলংকার দিয়ে দিল, এগুলাই এটা বর্ণনা করা হয়েছে। ও আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে শীতকালে প্রচন্ড ঠান্ডায় সারা রাত নিজের শিশুকে কোলে নিয়ে পালকিতে করে। আরেকটা ঘটনা এখানে আমরা দেই নাই, অবরোধবাসীর মধ্যে আছে বেগম রোকেয়া যে স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন, স্কুলটা প্রতিষ্ঠা করেছেন, এগুলা ভাই সমগ্র বাংলাদেশের কাহিনী, এগুলা কলকাতারও কাহিনী ছিল, সব জায়গার কাহিনী। ওই স্কুলের যে ছাত্রছাত্রীদেরকে একটা নেওয়া হয়তো একটা ভ্যানের মধ্যে করে। দেখেন, এক হচ্ছে ছাত্রীরা পড়তো বোরকা, উত্তম কথা। তারপর আবার একটা ভ্যানের ভিতরে, ভ্যান মানে হচ্ছে গাড়ির মতো ভ্যান, এটার ভিতরে ছাত্রীরা বসে থাকতো বোরকা পরে, যাতে পুরুষেরা দেখতে না পারে। এরপর আবার এই ভ্যানটাকে আবার একটা পর্দা পরানো হইতো, অর্থাৎ ছাত্রীরা তো পর্দা পড়তো ইন্ডিভিজুয়ালি, তারপরে ভ্যানটাকে একটা পর্দা পরানো হইতো। তাহলে এবার ভিতরে কি বাতাস আহামরি ঢুকতো নাকি ঢুকতো না, কি মনে হয় আপনাদের? অবরোধবাসীর একটা গল্প নম্বরটা আমি ভুলে গেছি। বাতাস তো হ্যাঁ ক্যাম্পের মতো হয়ে গেছে, বাতাস আর ঢোকার সুযোগ নাই। তখন একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ছে, তখন পর্দার পাশে একটা জানালা ছিল, জানালার এক সাইড খুলে দিছিল। বাহির থেকে এক পুরুষ দেখে ফেলেছিল যে এই জানালাটা খোলা, পর্দাটা খোলা। এই নিয়া বেগম রোকেয়ার বিরুদ্ধে আবার স্থানীয় মসজিদে আবার তার বিরুদ্ধে সালিশি ডাকল, তার বিরুদ্ধে সালিশি ডাক। এই হচ্ছে ঘটনা, সেটাও তিনি অবরোধ বাসিনীতে তুলে ধরছেন। কেন নারীকে দেখা গেল, এই জন্য তার বিরুদ্ধে সালিশি ডাক। তাহলে অবরোধ বাসিনী খুবই সুন্দর মানের, যদি মন চায় এটা পড়েন। আর অনেকে হয়তো বা দুই একজনে এরকমটাই পছন্দ করবেন যে বোরকা পরাতে হবে, পরে একটা বিশাল পরাতে হবে, এরপরে আবার বোরকা পরাতে হবে। তাহলে তিনি অবরোধবাসিনী পড়লেও মজা পাবেন না, তার আরো খারাপ লাগবে, সুতরাং তিনি ওইটা এড়িয়ে চলবেন। পদ্মরাগের বিষয়বস্তু জেনারেলি আসবে না। তারপরে এটার বিষয়বস্তু হচ্ছে এটার বিষয়বস্তু হচ্ছে নারীদের অসাম্প্রদায়িক নারী। এখানে বেগম রোকেয়া দেখাচ্ছেন, এখানে একটা ভবন আছে, তারিণী ভবন।
এই তারিণী নামে একজন মহিলা, তিনি একটা ভবন সৃষ্টি করেছেন, তারিণী ভবন। এই তারিণী ভবনে যৌতুকের দায়ে বিবাহ হয় না এরকম মেয়েরা এসে আশ্রয় নেয়, অথবা বিবাহ হয়েছে যৌতুকের দায়ে, যৌতুক দিতে পারে নাই বলে স্বামী ত্যাগ করেছে, এরকম মেয়েরা এসে এই তারিণী ভবনে আশ্রয় নেয়। আবার দেখা যায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই এই তারিণী ভবনে একসাথে বসবাস করে। এগুলো হচ্ছে বেগম রোকেয়ার এক ধরনের স্বপ্ন। তাই উপন্যাসটাও তার স্বপ্ন কেন্দ্রিক উপন্যাস। এটাও ইউটোপিয়ার মতো আর কি। পদ্মরাগটা আর হচ্ছে সুলতানার স্বপ্ন প্রায় একই, অর্থাৎ তিনি যেরকমটা চেয়েছেন, অর্থাৎ বেগম রোকেয়া চেয়েছেন এরকম একটা ভবন থাকবে যেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান একসাথে বসবাস করবে, যেখানে সমস্ত নারীগুলাকে কি করা হবে, সুবিধা বঞ্চিত নারীগুলাকে আশ্রয় দেওয়া হবে। এসবই তিনি বোঝাতে চেয়েছেন। এখানে দেখতে পাই নায়ক থাকে একজন লতিফ। এই লতিফের এক জায়গায় বিয়ে ঠিক হয়। সে একজন ব্যারিস্টার থাকে, উচ্চশিক্ষা অর্জন করেছে। অর্জন করার পর সে ব্যারিস্টারে পড়িয়েছে, তার পিতা তাকে প্রচুর পরিমাণে কি করার জন্য, যৌতুক নেওয়ার জন্য। ভালো একটা জায়গায় বিয়ে করবে, তারপর সেই শ্বশুরের সমস্ত সম্পত্তির মালিক হবে। তার পিতা তাকে একটা ভালো জায়গায় বিয়েও দিয়েছে। শ্বশুরের কি যেন, হ্যাঁ, লতিফের শ্বশুরের প্রচুর সম্পত্তিও ছিল। তখন একটা বিয়ে দিয়েছিল প্রথমে। এই বিয়েটা দেওয়ার পর যে পরিমাণ যৌতুক দেওয়ার কথা ছিল এক জমিদারের, সে পরিমাণ যৌতুক সে দিতে পারে নাই। আর ওই জমিদারের বোনের বয়স 18 হয় নাই। এই জন্য ওই বিয়েটা লতিফের বাবা এই বিয়েটা ক্যান্সেল করে দিছে। কেন তাকে যথা সময়ে যৌতুক দিতে পারে নাই, কেন তাকে আপনার জমির মালিক বানাই দিতে পারে নাই, বয়স 18 হয় নাই দেখা জমিদার বোনকে মালিক বানাইতে চায় নাই। বোন মালিক হইলে লতিফ কি হইতো, সমস্ত সম্পত্তির মালিক হইতো। এই জন্য ওই বিয়েটাই সে বাদ করে দিছে। এরপর বাদ করে দেওয়ার পর লতিফকে আরো একটা জায়গায় বিয়ে দেওয়া হয়েছে, সেই ঘর থেকে প্রচুর পরিমাণে সম্পত্তি নেওয়া হয়েছে। এবার ওই লতিফের দ্বিতীয় যে স্ত্রী, সেই দ্বিতীয় স্ত্রীর সম্পদের ঠেলার চোটে লতিফ আর টিকতে পারে না। এই বাড়িতে সবচাইতে বেশি পাওয়ারফুল মানুষ হয়ে গেছে এই লতিফের স্ত্রী, কারণ প্রচুর সম্পদ নিয়ে এই বাড়িতে এসেছে। এমনকি সে লতিফের কেয়ারই করে না। লতিফ একবার চলে যায় ভাগলপুরে, সে কিছু টাকা চেয়ে স্ত্রীর কাছে চিঠি পাঠায়। স্ত্রী তার টাকার জবাবে লিখে দেয়, আর কত টাকা দিব, বাপের বাড়ি থেকে আসার সময় তো প্রচুর টাকা এনে তোমাকে দিয়েছি, দেয় না। অপরদিকে লতিফ এই সিদ্দিকাও কিন্তু আশ্রয় নেয় এই তারিণী ভবনে। সিদ্দিকের কাছ থেকে টাকা নিয়ে তারপর স্ত্রীর কাছে ফিরে আসে। ফিরে আসার পর স্ত্রীকে বলে, আমি বিপদে পড়েছিলাম, তোমার কাছে টাকা চেয়েছি, তুমি তো আমাকে টাকা পাঠাওনি। তখন এই স্ত্রী বলে, আমি তো শুনেছি তুমি মারা গিয়েছো। এরপর লতিফ স্ত্রীর উপর রাগ করে এই দ্বিতীয় স্ত্রীকে ফেলে রেখে তখন সে চলে যায় তারিণী ভবনে। তখন এই সিদ্দিকার সাথে তার দেখা হয়, যে আশ্রয় নিয়েছিল তারিণী ভবনে। তখন তাদের প্রেম হয়। তাহলে এটার বিষয়বস্তু কিন্তু এই তারিণী ভবন, অসাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িক চেতনা। এই উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে আপনার এই সমস্ত মানুষগুলো, সুবিধা বঞ্চিত নারীগুলো একত্রে থাকবে, একত্রে বসবাস করবে, এরকম একটা স্বপ্ন বেগম রোকেয়ার ছিল। এটার বিষয়বস্তু হচ্ছে যৌতুক, মানে বাল্যবিবাহ। এই উপন্যাসের বিষয়বস্তু বাল্যবিবাহ, 18 বছরের নিচে বিয়ে হইছে। আবার এর বিষয়বস্তু হচ্ছে যৌতুক। আবার পিতারা কত লোভী ছিল, যৌতুকের লোভে সন্তানদের ব্যারিস্টারি পড়াইতেই হচ্ছে, কবে নারীর টাকা পয়সা তারা ভোগ করবে এসব। ঈশান কম্পাউন্ডার একজন ডাক্তার থাকে, তার ভাষায় তারিণী ভবনকে কেন্দ্র করে পদ্মরাগের বলা হয়েছে। পদ্মরাগে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একই মাতৃগর্ভজাত, এরা সবাই তারিণী ভবনে একসাথে বসবাস করে। তারিণী এই ফিলোসফিতেই বিশ্বাস করে। তারিণী কিন্তু একটা ক্যারেক্টার নাম। প্রকৃত শিক্ষা বলতে, এই উপন্যাসের মধ্যে প্রকৃত শিক্ষা বলতে বেগম রোকেয়া বুঝিয়েছেন হচ্ছে, প্রকৃত শিক্ষা হচ্ছে আহ মহানুভবতার শিক্ষা, মনুষ্যত্বের শিক্ষা। অর্থাৎ মানুষে মানুষের সম্পর্ক কখনোই ধর্ম দিয়ে বিচার হবে না, কারণ সবাই তো একই মাতৃজাত, একই সিস্টেমে সবার জন্ম হয়। সবাই মায়ের গর্ভ থেকে একইভাবে জন্মগ্রহণ করে, ধর্মে ধর্মে আলাদা করা যাবে না। ঠিক আছে। সাধু ভাষায় লেখা এই উপন্যাসে রোকেয়া রচনার মতো মাঝে মাঝে ছন্দবদ্ধ, অর্থাৎ তিনি বিভিন্ন রচনায় মাঝে মাঝে বিভিন্ন কবিতা ব্যবহার করেছেন রোকেয়া। তাই উপন্যাসেও তিনি টুকটাক 2-4 চরণ কবিতা ব্যবহার করেছেন। এই উপন্যাসের প্রধান কেন্দ্র তারিণী ভবন। এই ভবনকে কেন্দ্র করে উপন্যাসের ঘটনা, নায়ক নায়িকা চরিত্র ফুটে উঠেছে। এই উপন্যাস আত্মজীবনী হিসেবে বিবেচিত হতে পারে। দিন ও তারিণী, অর্থাৎ গরিব তারিণী এবং পদ্মরাগ প্রধান চরিত্র দুটির মাধ্যমে বেগম রোকেয়া তার জীবন প্রতিভা সই উন্মুক্ত করেছেন।
এই গ্রন্থের অবতারণা অংশে একটি চমৎকার গল্প আছে। এক মুসলিম ধর্মপ্রিয় সুধর্মশের কাছে এলো শিক্ষা নিতে। আচ্ছা, এটা দেখে নিন। প্রধান বিষয়বস্তু আমরা বললাম। এক হচ্ছে বাল্যবিবাহ আছে, সকল অসাম্প্রদায়িকতা এখানে আছে, পাশাপাশি এখানে কিছুটা প্রেমও আছে এই উপন্যাসের বিষয়বস্তু। এই যে অসাম্প্রদায়িক চেতনা আছে। আর এই উপন্যাসের বিষয়বস্তু কি? যৌতুক। যৌতুক আছে। ঠিক আছে। তাহলে এই তিনটার মধ্যে আপনারা যে তিনটা বললেন, এটা পদ্মরাগ বললেন আর এটা সুলতানার স্বপ্ন বললেন, পয়েন্ট দিয়ে না, পয়েন্ট দিবেন না, পয়েন্ট দিবেন না, প্যারা করে দিবেন, প্যারা করে, অথবা এক 3 নাম্বার তো আপনি চাইলে ইয়ার মতো টিকার মতো লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে একটু বলেন তো দেখি আপনার কোনটা ভালো লাগছে, অবরোধবাসিনী, পদ্মরাগ, নাকি নাকি হচ্ছে সুলতানার স্বপ্ন? এখন থেকে কোন ঘটনাগুলো? অবরোধবাসিনী কিন্তু আসলেই সুন্দর, অবরোধবাসিনীর গল্পগুলো না, চোরে চুরি করতে আসলো, পদ্মরাগ ভালো লাগছে অনেকের, দু একজনের। আমার ভালো লাগতো অবরোধবাসিনী, খুব মজা লেগেছে আমার। নারী জাগরণে অগ্রদূত, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, এটা একটা প্রশ্ন। অথবা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজ সংগঠক হিসেবে আলোচনা করেন। নারী জাগরণে অগ্রদূত বললে অনেকগুলা কথা বলবেন। এক হচ্ছে সাহিত্যিক হিসেবে তিনি অবদান রেখেছেন, পাশাপাশি সমাজ সংস্কারক হিসেবে তিনি অবদান রেখেছেন, শিক্ষা বিস্তার করে তিনি নারী জাগরণ ঘটাতে চেয়েছেন। শিক্ষা বিস্তারে তিনি প্রতিষ্ঠা করেছেন কি কি? শিক্ষা বিস্তারে তিনি প্রতিষ্ঠান করেছেন নারীদের জন্য প্রথম স্কুল। শিক্ষা বিস্তারে তিনি প্রতিষ্ঠা করেছেন ও নারীদের রাজনৈতিক বা সামাজিকভাবে সংগঠিত করার জন্য প্রতিষ্ঠা করেছেন আঞ্জুমানে খাওয়াতিরা ইসলাম। এর মাঝে মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেছেন। তারপর তিনি লেখালেখি করেছেন। এইসব ভাবে বেগম রোকেয়ার অবদান। তিনটা কথা আপনার মনে রাখতে হবে, বিশেষ করে একটা প্রতিষ্ঠান আঞ্জুমান খাওয়াতিন ইসলাম, এটার কথা মনে রাখতে হবে। প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া সাখাওয়াত হোসেন মেমোরিয়াল স্কুল, সেটার নাম মনে রাখতে হবে। এই দুইটা মনে রাখতে হবে, এই দুইটা মনে রাখলে মোটামুটি তার বাকি যে আইটেম আছে ওগুলা লিখতে পারবেন ইনশাআল্লাহ। আর সাহিত্য, 4-5টা সাহিত্য তো আপনার মনে রাখতেই হবে। এটা পারবেন। মুসলিম জাগরণের অগ্রদূত, নারী সমাজ গঠক হিসেবে তার অবদান। এরপর আমরা চলে যাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটা নিষ্প্রয়োজন, এটা কখনো আসবে না। সর্বোচ্চ আসলে বিভূতিভূষণ নিয়ে পথের পাঁচালী, পথের পাঁচালীর বাইরে কিছুই আসবে না। বিভূতিভূষণে আসলে শুধু আপনি পথের পাঁচালী পড়বেন, এর বাইরে আর কিছু পড়বেন না। পথের পাঁচালীর দ্বিতীয় সিরিয়াল অপরাজিত, সেটা আমরা বলে দিয়েছি। পথের পাঁচালী আসলে সেটা আপনাকে বলতে হবে, পথের পাঁচালীর বিষয়বস্তু আদার্স। এখন আমরা দেখি পথের পাঁচালী। হ্যাঁ, প্রশ্ন, পথের পাঁচালী সম্পর্কে আলোচনা করো বা পথের পাঁচালীর বিশেষত্ব আলোচনা করো। পথের পাঁচালীর মধ্যে 3টি খণ্ড আছে। একটা হচ্ছে আমাটির বেপু, এটার মধ্যে হচ্ছে দুরন্তপনা, অপু আর দুর্গার দুরন্তপনা আমাটির বেপুর প্রধান বিষয়বস্তু। দুই ভাইয়ের খুনসুটি, মানে টুকটাক কি করে ঝগড়া করে, সেটা এটার বিষয়বস্তু। খুনসুটি মানে টুকটাক ঝগড়া আছে, খুনসুটি আবার হচ্ছে আপনার টুকটাক মজাও আছে। আর দুরন্তপনা হচ্ছে তারা যে সারাদিন ঘুরে বেড়ায়, বনে বনে ঘুরে বেড়ায়, বনের ফলগুলো তারা কি করে ভোজন করে, ফলগুলো খায়, পরবর্তীতে আম কুড়ায়, আম কুড়িয়ে সেই কাঁচা আমগুলাকে তারা কাটে, শামুক দিয়ে কাটে। শামুককে কাটার আপনারা কেউ বানিয়েছেন? শামুক দিয়ে কাটার কেউ বানিয়েছিলেন নি? মানে কেউ বানান নাই? জানেন হয় কিনা? শামুক দিয়ে যে কাটার তৈরি করা যায়? হয় ঝিনুক দিয়ে, দুঃখিত, ঝিনুক দিয়ে। তাহলে তো আপনার জানা আছে। এই উপন্যাসে কিন্তু সেটা আছে, তারা ঝিনুকটাকে ঘষে তারা কাটার বানায়, আম ছোলায়, তারপর সেই আমগুলাকে আপনার দিয়ে কি যেন ল- লাল গুঁড়া মরিচ দিয়ে মিশিয়ে, হালকা সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপর তারা খায়, খায়া ঘন ঘন টয়লেটে যায়। এইসবও কিন্তু এই লেখা আছে কিসের মধ্যে? আমাটুর বেপুতে। তাহলে আমাটির বেপু নিয়ে আলাদা প্রশ্ন আসতে পারে, আসছেও মানে একবার। একবার আসছিল বল্লালী বালাই নিয়ে প্রশ্ন, আলাদা প্রশ্ন আসছিল বল্লালী বালাই নিয়ে। তাহলে আমাটুর বেপুতে এদের কি আছে? দুরন্তপনা আছে। এদের দুইজনের কি আছে? প্রচন্ড পরিমাণে খুনসুটি, এদের দুইজনের খুনসুটি আছে। আর এরা দুইজনে কিন্তু
প্রকৃতিতে বেড়ে উঠেছে। প্রকৃতিতে কিভাবে বেড়ে উঠেছে? যেমন আপনি যদি মাটি পাড়ান তাহলে আপনি প্রকৃতির সন্তান। আপনি যদি গাছে উঠে বাতাস খান আপনি প্রকৃতির সন্তান। আপনি যদি গাছের ফলমূল চুরি করে খান তাহলে প্রকৃতির সন্তান। তাই এই জন্যই অপুকে বলা হয় প্রকৃতির সন্তান, দুর্গাকে বলা হয় প্রকৃতির সন্তান। আপনি যদি পুকুরে ঝাঁপ দিয়ে গোসল করেন তাহলে আপনি প্রকৃতির সন্তান। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু মোটামুটি প্রকৃতির সন্তান হইলেও আমাদের যে ভাতিজা-ভতিজা আছে এরা কিন্তু প্রকৃতির সন্তান না। কারণ এরা কেউ মাটি পাড়ায় না, এরা কেউ আপনার গাছে উঠে না, এরা কেউ গাছ থেকে ফল পেড়ে খায় না, এরা কেউ বৃষ্টিতে ভিজে না, এরা কেউ গায়ের মেঠো পথে হাঁটে না। সুতরাং এরা কিন্তু প্রকৃতির সন্তান না। কিন্তু আমরা আম-আঁটির বেপুতে দেখতে পাই এরা অপু আর দুর্গা এরা কিসের সন্তান? এরা হচ্ছে প্রকৃতির সন্তান। এরপর আমরা আম-আঁটির বেপুতে দেখতে পাই লোকাচার। লোকাচার হচ্ছে মানুষ যে ধরনের আচার করে সেটাকেই কি বলা হয়? লোকাচার। ২ টা কথা থাকে লোকাচার, ধর্মচার ইত্যাদি। লোকাচার মানুষের আচার-আচরণকে আমরা বলি লোকাচার। যেমন ধর্মে কিন্তু গায়ে হলুদের কথা নাই। কিন্তু আপনি আমি গায়ে হলুদ করি। তাহলে বলেন তো এই যে গায়ে হলুদ ১ লোকাচার, ২ ধর্মাচার কোনটা? না ওরা ন্যাচারাল, সুপার ন্যাচারাল বলা যায়। হ্যাঁ, লোকাচার, লৌকিক আচার। আমি তাহলে প্রকৃতির বাপ-দাদা পর্যায়ে চলে গেছেন। মোহাম্মদ ভাই তো বিশাল কাম করছেন। আমরাও ভাই টুকটাক প্রকৃতির দাদা পর্যায়ে না যেতে পারলেও বাপ পর্যন্ত গেছি গা। ঠিক আছে? সারাদিন ফুটবল খেলেছি কাদা মাখায়। তাহলে এই আম-আঁটির বেপুর বিষয়বস্তু দুরন্তপনা, তাদের খুনসুটি, তারা প্রকৃতির সন্তান, লোকাচার এগুলো হচ্ছে আম-আঁটির বেপুর প্রধান বিষয়বস্তু। আমরা বল্লালী বেলায় আরো বিস্তারিত পড়বো। এখানে একটু বলে দেই। বল্লালী বেলায়ের বিষয়বস্তু হচ্ছে আপনারা জানেন সেন বংশের একজন রাজা ছিলেন। সেই রাজার নাম কি? বল্লাল সেন। সে বল্লাল সেন এসে যেহেতু সবাই তো ক্ষমতাসীনদের চায়। তো বল্লাল সেন রাজত্ব করতে তিনি ব্রাহ্মণদের পাশে চেয়েছিলেন। ব্রাহ্মণরা একটা শক্তিশালী শ্রেণী। তাদেরকে শূদ্র, বৈশ্য, কায়স্থরা সবাই মেনে চলে। তাই বল্লাল সেন ব্রাহ্মণদেরকে একটু তুষ্ট করে কাছে রেখে তিনি শাসন করতে চেয়েছিলেন রাজ্য ক্ষমতা। তাই ব্রাহ্মণরা যাতে তার অনুগত হয়, ব্রাহ্মণদের মধ্যে তিনি কিছু ব্রাহ্মণকে কুলীন বলে আপনার সার্টিফিকেট দিতেন। এবং এই কুলীন ব্রাহ্মণরা রাষ্ট্র কর্তৃক প্রচুর সুযোগ সুবিধা পাইত। এবার জেনারেলি আর আপনি আর আমি তো এই কাজই করব না। আমরা বিসিএস ক্যাডার কেন হইতে চাই? রাষ্ট্র কর্তৃক অনেক সুযোগ সুবিধা পাওয়ার জন্যই তো। এই কুলীন ব্রাহ্মণরা সুযোগ সুবিধা পাওয়ার জন্য সব ব্রাহ্মণরা বল্লাল সেনের চামচামি শুরু করলো। এই বল্লাল সেন কুলীন প্রথা চালু করলো। কুলীন ব্রাহ্মণরা যত খুশি তত কি করতে পারবে? বিয়ে করতে পারবে। তো বল্লালী বালায়ের মধ্যে আমরা দেখতে পাই এখানে একটা প্রথা থাকে, সেই প্রথার নাম কি? কৌলিন্য প্রথা। আচ্ছা, এই কৌলিন্য প্রথায় আমরা দেখতে পাই একজন কুলীন ব্রাহ্মণের সাথে বিয়ে হয় ইন্দিরা ঠাকরুনের। একজন কুলীন ব্রাহ্মণের সাথে বিয়ে হয়, এক নারী থাকে, সেই নারীর নাম কি? ইন্দিরা ঠাকরুন। ইন্দিরা ঠাকরুনের বিয়ে হয় কুলীন ব্রাহ্মণের সাথে। ব্রাহ্মণ যায় মইরা, ঠাকরুন যায় অল্প বয়সে বিধবা হইয়া। আর এই ব্রাহ্মণ কিন্তু একসাথে অনেক বিয়ে করতে পারত। তো একা ঠাকরুন বিধবা হইতো না, অনেকেই বিধবা হইতো। তাহলে দেখেন এই যে কৌলিন্য প্রথা এখানে আছে, তারপর হচ্ছে এখানে আছে বিধবা প্রথা। অর্থাৎ বিধবা হইলে কি কি মেনে চলতে হবে, যা এই ইন্দিরা ঠাকরুনকে মেনে চলতে হয়। ইন্দিরা ঠাকরুনের হাতের বালা খুলে ফেলা হয়, তারপর রঙিন শাড়ি খুলে ফেলা হয়, তাকে সাদা কাপড় পরিয়ে দেওয়া হয়। বিধবাদের পেঁয়াজ খাওয়া নিষিদ্ধ হয়, বিধবাদের মাংস খাওয়া নিষিদ্ধ হয়, নিরামিষ খেতে হয়। তাহলে বল্লালী বালাইলের মধ্যে কৌলিন্য প্রথা আছে, বিধবা প্রথা আছে। আবার কুলীন ব্রাহ্মণরা তো অনেক বিবাহ করতে পারতো, তাই বহু বিবাহের কথা হয় বল্লালী বালায়ের মধ্যে আছে। এগুলো হচ্ছে প্রধান প্রধান বল্লাল বালাই। অক্রূর সংবাদে আছে সকলের মৃত্যু। আমরা দেখি একসময় দুর্গা মারা যায়, আমরা দেখি ইন্দিরা ঠাকরুন মারা যায়, দুর্গা মারা যায়, একের পর এক সব মরে যায়। দুর্গার বাপ মারা যায়, দুর্গার মাও মারা যায়, সব মারা যায়। ওটা আসবে না, আসলে বল্লালী বালাই আমাটির বেপই দুইটা আসবে। আমরা দেখি কি আছে। আমাটির বেপু অংশের প্রশ্ন যদি আসে, আমাটির বেপুর বিষয়বস্তু আলোচনা করো, তাহলে সহজ কথা এখানে অপু সংসারের টক মিষ্টি সম্পর্ক, যেটাকে আমরা তুলে ধরলাম খুনসুটি। এই উপন্যাসে পর্যায়ে মিলিয়ে জুড়ে এক পর্যায়ে দুর্গা অপু মারা যায় বর্ণনা করা হয়েছে। অপু দুর্গার দুরন্তপনা এটার বিষয়বস্তু। প্রাকৃতিক শৈল্পিক বৈচিত্র্য এটার বিষয়বস্তু। গ্রাম বাংলার ছিন্ন প্রকৃতি এটার বিষয়বস্তু। আরো বিষয়বস্তুতে আমি কিছু বলে দিয়েছি সেটা। দুরন্ত শৈশব
ওই বিষয়বস্তুতে মাটির বিভূতে দুরন্তপনা আছে, দুরন্ত শৈশবও আছে, দুইটাই আছে। একই কথা অবশ্য। ঠিক আছে। তাহলে মাটির বিপুর বিষয়বস্তু আমরা বুঝলাম। কত সুন্দর করে তিনি বর্ণনা করেছেন। বল্লালী বালাইতে আমরা দেখি এখানে প্রশ্ন আসতে পারে বল্লালী বালাইয়ের বিষয়বস্তু আলোচনা করা। আমরা তৎকালীন সমাজ ব্যবস্থায় অন্যতম একটি ত্রুটি হচ্ছে বাল্যবিবাহ। আমরা দেখলাম ইন্দিরা ঠাকুরনকে অল্প বয়সে বাল্যবিবাহ দেওয়া হয়েছে। ইন্দিরা ঠাকুরনকে বিয়ে দেওয়ার সময় যৌতুকও নিয়েছে। আমরা পড়েছিলাম বোধহয় কুলীন ব্রাহ্মণ, একজন কুলীন প্রথায় একজন কুলীন ব্রাহ্মণ কি করতো জানেন? প্রচুর বিয়ে করতো আর টাকা নিত। এই প্রথম স্ত্রীর কাছে যাইতো ১ রাত থাকলে সে ধরেন ১ টাকা নিত। দ্বিতীয় স্ত্রীর কাছে যাইতো ৩ রাত থাকলে সে ৩ টাকা দাবি করত। টাকার বিনিময়ে স্ত্রীর সাথে থাকতো। টাকা না দিলে স্ত্রীর সাথেও থাকতে চাইতো না। এরকম ভয়ংকর অবস্থা ছিল। ইন্দিরা ঠাকুরনের বিয়ে অল্প বয়সে হয়েছিল, তাই এটা বাল্যবিবাহ আছে ওই বল্লালী বালায়। এমন লোকের সাথে দেওয়া হয় যৌতুকের লোভে সে অন্যত্র বিয়ে করছে। কুলীন ব্রাহ্মণ ছিল তো, এবারে যৌতুক ওই যে যত বেশি বিয়ে তত বেশি যৌতুক, যত বেশি কাম তত বেশি টাকা। এই জন্য সে অন্য জায়গায় বিয়ে করছে এবং সে স্ত্রীর কাছে আর কখনো ফিরে আসে নাই, কারণ ইন্দিরা ঠাকুর গরিব ছিল, টাকা দিতে পারতো না। তখন আইহীন ইন্দিরা ঠাকুরের নিস্তার হয় তার বাবার বাড়িতে। প্রথমে সে বাবার বাড়িতে আশ্রয় নেয়, পরবর্তীতে তার আত্মীয় স্বজন সব মারা যায়। তখন তার দূরাত্মীয় থাকে, অপুর বাবা দুর্গার বাবা তার দূর আত্মীয়, সেই দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে ইন্দিরা ঠাকুরের স্থান হয়। একসময় ইন্দিরা ঠাকুরের বাপ গেল মইরা, বাপ মইরা গেল, ভাই মইরা গেল, ইন্দিরা ঠাকুরের সব মইরা গেল। তখন সেই দূর সম্পর্কের এক আত্মীয় থাকে হরিহর। হরিহর হচ্ছে অপু আর দুর্গার বাবা। এই হরিহরের বাসায় গিয়া পরবর্তী ইন্দিরা ঠাকুরের ঠাঁই হয়। ইন্দিরা ঠাকুরের জীবন এখানেই কিন্তু শেষ নয়। মাঝে মাঝে এই হরিহরের স্ত্রী সর্বজয়ার সাথে ইন্দিরা ঠাকুরের কি হইতো? ঝগড়া হইতো। ইন্দিরা ঠাকুরকে এই বাড়িতে থাকার খোটা দিত। তখন ইন্দিরা ঠাকুর রাগ করে বাড়ি থেকে বের হয়ে যেত, কিন্তু সন্ধ্যাবেলা আবার বাড়িতে ফিরে আসতো। এবার আপনারা বলেন তো, সন্ধ্যাবেলা আবার কেন বাড়িতে ফিরে আসতো? ইন্দিরা ঠাকুর এই যে রাগ করে চলে যাইতো, এই দুঃসম্পর্কের আত্মীয়ার কথা শুনে সর্বজয়া হরিহরের স্ত্রীর কথা শুনে ভাল লাগতো না, সে চলে যাইতো রাগ করে, আবার সন্ধ্যাবেলা ফিরে আসতো। অন্য ব্রাহ্মণের ভয়ে না, আর তো তার জায়গা ছিল না, আর তো তার কোনো আশ্রয় ছিল না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবারটা হয়ে গেছে। কোনো আশ্রয় তার ছিল না, সে কি করে? একদিন শেষ দিন দেখা যায় সে কিন্তু আবার যখন ঝগড়াঝাটি করে রাগ করে বের হয়ে যায়, ওই যে বের হয়ে যায়, বের হয়ে মারা যায়। হ্যাঁ, সেখানে তাকে ওই যেখানে থাকতো হরিহরের বাড়িতে, সেখানে তাকে বারবার কায়কোবাদ কায়কোবাদ সম্পর্কে আলোচনা করা এভাবে আসবে না। কায়কোবাদের আসলে একটাই প্রশ্ন আসবে, সেটা হচ্ছে মহাশ্মশান। এগুলা নিষ্প্রয়োজন, পড়ার দরকার নাই। আমরা বলবো কি মহাশ্মশান। এখান থেকে কায়কোবাদের বিষয়বস্তু আসলে কি আসবে? মহাশ্মশান। আর অন্যভাবে আসতে পারে কায়কোবাদের ৩টি কাব্যগ্রন্থ লিখো। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে কায়কোবাদের ৩টি কাব্যগ্রন্থ লিখো। তো কাব্যগ্রন্থ, তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে হচ্ছে বিরহ বিলাপ, অশ্রুমালা, মহাশ্মশান। এটা তো মহাকাব্য, মহাশ্মশান আর কাব্য নাই, এটা হয়ে গেছে কি মহাকাব্য। এরপর আপনি যে কোনো একটা লিখেন। হ্যাঁ, ৩টা পড়লেই হবে। আমরা ছোটবেলায় নিজেই রাগ করে নিজে আবার বাড়ি ফিরে আসতাম। এটা ঘটতো। আমি তো সন্ধ্যাবেলা লেট করে যেতাম দেখে আম্মা বাসায় উঠতে দিত না। পরে বাইরে ঘুরতাম, এরপর আবার ডাইকা ডুইকা নিত, মাইরও দিত। যাই হোক, এই যে আমরা দেখি, এবার দেখবো আমরা মহাশ্মশান। আমার মনে হয় মহাশ্মশান আপনারা সবাই জানেন। মহাশ্মশানের বিষয়বস্তু বলার প্রয়োজন আছে নাকি নাই বলেন? মহাশ্মশানের বিষয়বস্তু আসবে প্রশ্ন আসলে। একটাই, আর কিছু পড়া লাগবে না। জানা নেই? তাহলে বলে দেই। আচ্ছা, মহাশ্মশানের বিষয়বস্তু বলে দেই। মহাশ্মশানের বিষয়বস্তু পড়তে গেলে আমরা ২টা জিনিস একবারে পড়বো। একটা পড়বো হচ্ছে মহাশ্মশান, কায়কোবাদের মহাশ্মশান, আরেকটা পড়বো মুনির চৌধুরীর রক্তাক্ত প্রান্তর। কায়কোবাদের মহাশ্মশান পড়বো আর মুনির চৌধুরীর রক্তাক্ত প্রান্তর। যদি কখনো আসে মুনির চৌধুরীর রক্তাক্ত প্রান্তরের বিষয়বস্তু, ২টা বিষয়বস্তু কিন্তু সেম। হ্যাঁ, এটা হচ্ছে নাটক,
আর এটা হচ্ছে কি মহাকাব্য, এটুকুই পার্থক্য। মহাশ্মশানের বিষয়বস্তুতে আমরা দেখতে পাই এই যে ভারতবর্ষ আছে, এটা ভারতবর্ষ, আর এটা হচ্ছে পাকিস্তান, আর এটা আফগানিস্তান। এই পাকিস্তান, এই হচ্ছে আফগানিস্তান, এই হচ্ছে ধরেন ভারত, ঠিক না? এই ভারতবর্ষে একসময় আমরা পড়েছি, একটু ইতিহাসটা বুঝতে হবে, দিল্লিতে মুসলমানরা শাসন করত। এই মুসলমানদের কিন্তু একসময় হটায় দিয়া এই ভারতবর্ষে বিশাল একটা শক্তির উত্থান ঘটে। সেই শক্তি হচ্ছে মারাঠা। মারাঠারা কিন্তু হিন্দু শক্তি। তাহলে একসময় কিন্তু দিল্লি সাম্রাজ্য অর্থাৎ মুঘল সাম্রাজ্য এই মারাঠারা কিন্তু খেয়ে ফেলে। আপনার মারাঠাদের বিখ্যাত বিখ্যাত নেতার নাম শুনেছেন? শিবাজি মারাঠাদের নেতা ছিল। বাজিরাও, যারা বাজিরাও মাস্তানি সিনেমা দেখছেন তারা জানেন যে বাজিরাও সেও কিন্তু মারাঠাদের নেতা ছিল। হালকা, সেও মারাঠাদের নেতা ছিল। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এক সময় কিন্তু সমগ্র ভারতবর্ষ 50-50 হয়ে গেছিল, মুসলিমদের হাতে 50 ছিল, আবার মারাঠাদের হাতে 50 ছিল। অথচ এই মারাঠাদের উত্থানের আগে সমগ্র ভারতবর্ষই ছিল মুসলিমদের হাতে। মারাঠা তো অনেক শক্তিশালী ছিল। যাই হোক, পরবর্তী হিন্দু আর মুসলমানদের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এই অঞ্চলে। দিল্লিতে, দিল্লি এই অঞ্চলে যিনি ছিলেন তার নাম ছিল হচ্ছে নজিবুদ্দৌলা। নজিবুদ্দৌলা ছিল হচ্ছে রাজা। দৌলা ছিল এই অঞ্চলের রাজা, নজিবুদ্দৌলা। আর মারাঠাদের নেতা ছিল হচ্ছে বাজিরাও। মারাঠাদের নেতা ছিল বাজিরাও। তুমি একটু ইয়ারে কল দিতে কও, মনিরে কও, আনুরে কল দিতে যাও, আনু চালাইতেছে। মারাঠাদের নেতা ছিল কে? বাজিরাও ছিল। তাহলে এই হচ্ছে ঘটনা। এরা পেশোয়া বলতো একটা বিখ্যাত নেতা বাজিরাও। কিন্তু মারাঠা হিন্দুদের পক্ষে বিখ্যাত যে যোদ্ধা ছিল সেই যোদ্ধাটা ছিল ইব্রাহিম কার্তি। দেখেন, সে কিন্তু মুসলমান হয়ে হিন্দুদের পক্ষে যুদ্ধ করেছে ইব্রাহিম কার্তি। অপরদিকে আমাদের এই নজিবুদ্দৌলা এই মারাঠাদের সাথে, বাজিরাও আর ইব্রাহিম কার্তির সাথে সুবিধা করতে না পারার ফলে আফগানিস্তান থেকে এই নজিবুদ্দৌলাকে সহায়তা করতে আসে আহমদ শাহ আবদালী। মূলত তিনি আফগান সম্রাট। আহমদ শাহ আবদালী, মূলত আহমদ শাহ আবদালী ছিলেন আফগান সম্রাট। এই আফগান সম্রাট নজিবুদ্দৌলাকে কি করতে আসে? সহায়তা করতে আসে। আর তাহলে আমরা নজিবকে পাইলাম, আহমদ শাহ আবদালীকে পাইলাম, আর হচ্ছে জোহরা। মুসলমান পক্ষে ছিল জোহরা। জোহরার বাবা এক ইয়া ছিল, জোহরার বাবা মারা গিয়েছিল এই মারাঠাদের সাথে যুদ্ধে। তাই জোহরা এসেছে মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, পিতৃ হত্যার প্রতিশোধ নেবে। কিন্তু এতটাই মর্মান্তিক ব্যাপার, জোহরার আপন স্বামী ইব্রাহিম কার্দি কিন্তু প্রতিপক্ষে। লাস্টে দিয়ে স্ত্রীর সাথে হাজবেন্ডের কিন্তু আপনার ইয়ে হয়, যুদ্ধ হয়। একসময় হাজবেন্ড অসুস্থ হয়, ইব্রাহিম কার্দি অসুস্থ হয়ে ইয়েতে বন্দী হয়, কারাগারে বন্দী হয়, মুসলমানদের কারাগারে বন্দী হয়। জোহরা এই আহমদ শাহ আবদালী তো মুসলমানদের প্রধান থাকে, আহমদ শাহ আবদালীর কাছে পারমিশন নেয় যে যুদ্ধ তো আমিও আপনাদের জন্য করেছি, আমার স্বামী করেছে ওই পক্ষে, আমার স্বামী এখন কারাগারে বন্দী, আমার স্বামীকে মুক্তি দেন। সে কিন্তু আহমদ শাহ আবদালী জোহরার বীরত্বের কথা চিন্তা করে ইব্রাহিম কার্দিকে মুক্তি দেয়। কিন্তু জোহরা যখন ইব্রাহিম কার্দিকে দেখতে যায় তখন ইব্রাহিম কার্দি অলরেডি জেলখানায় মারা যায়। এই হচ্ছে ঘটনা। বোঝা গেছে? বুঝছেন মহাশ্মশানের মূল কাহিনী কি? আর এটা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের কয় নম্বর যুদ্ধ? তৃতীয়। পানিপথের 3টা যুদ্ধ হয়েছে, তৃতীয়। তাহলে ক্লিয়ার পারবেন মহাশ্মশানের বিষয়বস্তু? এবার যাহাই মহাশ্মশানের বিষয়বস্তু তাহাই রক্তাক্ত প্রান্তরের বিষয়বস্তু, সেম ঘটনা। তাহলে এখানে যুদ্ধ হয়েছে দুইটা, মুসলিম ভার্সেস হিন্দু, আর যুদ্ধ হয়েছে স্বামী ভার্সেস স্ত্রী। ঘটনাচক্রে ইব্রাহিম কার্দি আগে থেকেই পেশোয়াদের গ্রুপে কাজ করত। যুদ্ধের সময় সে তার ইয়ের জন্য আপনার ছাড়ে নাই। রক্তাক্ত প্রান্তের ডায়লগ, হ্যাঁ ডায়লগ গুলো আগুন ছিল, ঘটনা সত্যি। রক্তাক্ত প্রান্তের এই যে মহাশ্মশান, মহাশ্মশান যদি আসে এখানে ডাইরেক্ট বিষয়বস্তু আকারে চলে আসবে মহাশ্মশানের বিষয়বস্তু। মুসলিম সাহিত্যে মহাকবি রচিত প্রথম মহাকাব্য হচ্ছে মহাশ্মশান।
এটা কিন্তু প্রথম মহাকাব্য। তাই প্রথম মহাকবি কায়কোবাদ। আলাওল কিন্তু মহাকবি না। অনেকে আলাওলকে মহাকবি মনে করেন। আলাওল মহাকবি তার উপাধি, কিন্তু সে মহাকবি না। সেই হিসাবে আপনারা চাইলে আমাকেও মহাকবি উপাধি দিতে পারেন আলাওলের মতো। 1904 সালে প্রকাশিত হয়, এটা দরকার নাই। আমরা এখান থেকে বলি। মুসলমানদের গৌরবময় ইতিহাস থেকে এই কাহিনী নিয়ে মহাশ্মশান কাব্যটি রচিত হয়েছে। এর কাহিনী নেওয়া হয়েছে 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধ থেকে এই কাহিনী নেওয়া হয়েছে। এই যুদ্ধ ছিল ভারতের উদীয়মান হিন্দু শক্তি ব্রিটিশ সাম্রাজ্য খেয়ে ফেলছে এমন একটা অবস্থা। উদীয়মান হিন্দু শক্তি মারাঠাদের সাথে মুসলমানদের দ্বন্দ্ব। কিন্তু আমাদের ভারতবর্ষের মুসলিমরা পারছিল না, তখন আফগান থেকে হায়ার করে আনছে কারে, আহমদ শাহ আবদালিরা আনছে, আইনা নেতা বানাইছে। নেতা বানায় আমাদের এই অঞ্চলের অধিপতি নবাব কে ছিল, নজিবউদ্দৌলা। নজিবউদ্দৌলা তার শক্তি বাড়াইছে, বাড়ায় তারপর মারাঠাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। মুসলমান পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন, মুসলমানদের নেতা ছিল আফগানিস্তানের কাবুলের সম্রাট আহমদ শাহ আবদালি, আর ছিল ওই মেহেদী বেগের কন্যা জোহরা বেগম। অন্যদিকে হিন্দুদের পক্ষে ইব্রাহিম কার্দি ছিল জোহরার স্বামী। এই যুদ্ধে হিন্দুরা পরাজিত হয়, মারাঠারা পরাজিত হয়, ইব্রাহিম কার্দি বন্দী হন। আহমদ শাহ আবদালির কাছে স্বামীর মুক্তির দাবি করে মুক্তির ফরমান, মানে মুক্তির আদেশ, জোহরা যখন কারাগারে নিয়ে গেছে ইব্রাহিম কার্দিকে মুক্ত করতে, তখন এসে মারা যায়। এই হচ্ছে আমাদের মহাশ্মশানের কাহিনী। যদি আসে কখনো রক্তাক্ত প্রান্তরের কাহিনী লিখো, তাহলে আমরা সেম কাহিনী লিখি। জিতেছে কে ভাই মহাশ্মশানে? আরে কাহিনী অনুযায়ী বুঝেন নাই? জিতেছে তো মুসলমানরা। আহমদ শাহ আবদালি জিতেছে, ইব্রাহিম কার্দি বন্দী হয়েছে। হিন্দি সিনেমা তাইলে ইতিহাস পাল্টায় ফেলে, ইতিহাস তো পাল্টাই তারা। ভাইয়া মামুন, অনেক সংলাপ মনে আছে, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, সকালে বিকালে বদলায়। এটা মরণ যেখানে বাসা বেঁধেছে তার নাম কারাগার নয়। ইব্রাহিম কার্দি এক সময় তার স্ত্রীকে বলে, জোহরা তুমি আমার শক্তি, তুমি আমার গর্ব, তুমি আমার রানী। আবার জোহরা বলে, কত রক্তের স্রোত ডিঙিয়ে যেই তোমাকে আমি দেখতে আসলাম, তুমি ঘুমিয়ে পড়লে। ঘুমাও তুমি ঘুমাও, অনেক কাল তুমি ঘুমাও না। অনেক সংলাপ রক্তাক্ত প্রান্তরের মধ্যে সেই সব ডায়লগ ছিল। তুমি পশু সে দেবতা। একজন দুইজনে ভালোবাসে একজনকে, যাকে ভাল লাগে তার সম্পর্কে মেয়েটা বলতেছে সে হচ্ছে দেবতা, আর যারে ভাল লাগে না তারে বলে পশু। তুমি পশু সে দেবতা। সুন্দর, অনেক সুন্দর। ঠিক আছে, তাহলে আশা করি আমরা পারলাম। এরপর দেখলাম মোতাহের হোসেন চৌধুরী কিছু পড়ার দরকার নাই, সর্বোচ্চ বললে মোতাহের হোসেন চৌধুরীর 3টি গ্রন্থ লেখা। তার মূলত 3টাই প্রবন্ধ গ্রন্থ। প্রশ্ন আসবে, মোতাহের হোসেন চৌধুরীর 3টি গ্রন্থ লিখো। প্রশ্ন, 3টি গ্রন্থ, 3টি গ্রন্থই স স দিয়ে, স দিয়ে 3টি গ্রন্থই দেখবেন স দিয়ে। এটা হচ্ছে সংস্কৃতির কথা, বিখ্যাত বিখ্যাত গ্রন্থ এটা। এটার মধ্যেই তিনি বলেছেন, কারো কারো কাছে ধর্মটা হচ্ছে কালচার, কারো কারো কাছে কালচারটা হচ্ছে ধর্ম। শিক্ষিত মার্জিত লোকের কাছে কালচারটাই ধর্ম, আর অশিক্ষিত অমার্জিত লোকদের কাছে ধর্মটাই হচ্ছে কালচার। এই কথাটার মানে বুঝেন নাকি বুঝেন না? সংস্কৃতির কথা তিনি এই বিখ্যাত সংলাপগুলা দিয়েছিলেন। বুঝলে বলেন ইয়েস, আর বুঝলে না বুঝলে বলেন নো। বুঝেন না? আচ্ছা, এটাই বিখ্যাত। স্যাটায়ারে, অনেকটা স্যাটায়ার না, স্যাটায়ার না। তিনি তার একটা বিখ্যাত সংলাপ, এটা মনে হয় 38 বা 40 বিসিএস এ এসেছিল। আচ্ছা বলেন, বোঝানোর কি প্রয়োজন আছে? বোঝার প্রয়োজন আছে নাকি নিষ্প্রয়োজন? প্রয়োজন আছে। আচ্ছা, তাইলে একটু বুঝাই দেই। এটার মানে হচ্ছে এরকম, আসেন তাইলে আমাকে 2 মিনিট সময় দিতে হবে, আমাকে বুঝতে হবে কালচারটা কি। কালচারটা আগে বুঝতে হবে। কালচার হচ্ছে আমরা যা করি তাই কালচার। আমরা যা করি তাই কালচার। করিও হইতে পারে, খাইও হইতে পারে, আমরা যা ভাবি সেটাই কালচার। যেমন আমরা লুঙ্গি পরি, লুঙ্গিটাই কালচার, আমরা পাঞ্জাবি পরি, পাঞ্জাবিটাই কালচার। আমরা মনে করেন কচু খাই, কচু খাওয়াটাই কালচার, আমরা কলা খাই, কলা খাওয়াটাই কালচার। অর্থাৎ আমাদের বা অধিকাংশ মানুষ যাহা করে তাই কালচার। কিন্তু আমরা যে পিজ্জা খাই এটা কালচার নয়, কারণ বাঙালিরা আমরা অধিকাংশ মানুষ কিন্তু পিজ্জা খাই না, সুতরাং পিজ্জা খাওয়াটা কিন্তু কালচার না। আমরা পান্তা ভাত খাইতাম অধিকাংশ মানুষ, সুতরাং পান্তা ভাতটা হচ্ছে কালচার। অর্থাৎ আমরা যাহা করি তাই কালচার।
এবার বলছে ধর্ম সম্পর্কে বলছে অশিক্ষিত মানুষের কাছে ধর্মটা হয়ে গেছে কালচারের মতো। যারা অশিক্ষিত মানুষ, একটা অশিক্ষিত মানুষের কথা চিন্তা করেন, অশিক্ষিত, অমার্জিত, অসৎ লোক, তার কাছে ধর্মটা কালচারের মতো। অসৎ লোক দিয়ে বুঝাইলে ভালো হবে। ধর্মের প্রধান শিক্ষা কি? ধর্মের প্রধান শিক্ষা কিন্তু সৎ হওয়া। কিন্তু এই অসৎ লোকটা কিন্তু সৎ হইতে পারলো না। কিন্তু এই অসৎ লোকটা দেখা গেছে নামাজ কিন্তু ঠিকই সে ৫ ওয়াক্ত পড়ছে। অর্থাৎ সে ধর্ম কিন্তু পালন করছে। তাহলে সে নামাজ ৫ ওয়াক্ত পড়ছে, রোজাও ৩০ টা রাখছে, কিন্তু সে আকাম করে, অসৎ মানুষের ক্ষতি করে। তাহলে তার কাছে কিন্তু, তার কাছে যে ধর্মটা, সে যে ধর্মটা পালন করছে, তার কাছে ধর্মটা কিন্তু আর ধর্ম নাই। ধর্মটা হয়ে গেছে কালচারের মতো। অর্থাৎ এটা তার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। কালচারটাকে আমরা এক ধরনের অভ্যাস হিসাবে আখ্যা করতে পারি। তাহলে এই অসৎ লোকদের কাছে ধর্মটা হয়ে গেছে অভ্যাস। এতটুকু বুঝছেন? তার কাছে ধর্ম নাই। ধর্মের মূলবোধই তো তার কাছে নাই। ধর্মের মূলবোধ যে পরকে না ঠকানো, ধর্মের মূলবোধ হচ্ছে সদা সত্য কথা বলা, ধর্মের মূলবোধ হচ্ছে সৎ থাকা, মানুষের পরোপকার করা। আল্লাহ তাআলা যে এগুলো পরতে পরতে বলেছেন, এই বোধটাই কিন্তু তার মধ্যে নাই। তাহলে তার কাছে ধর্মটা হয়ে গেছে অভ্যাস। এই অভ্যাস মানে হচ্ছে কালচার। অর্থাৎ অশিক্ষিত, অসৎ লোকদের কাছে ধর্মটা কালচার। আর বলছে শিক্ষিত লোকদের কাছে কালচারটা ধর্ম। অর্থাৎ যারা শিক্ষিত মার্জিত লোক, তারা কালচারটাকে ধর্ম মনে করে। আমরা তো জানি ধর্ম হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবন, ৫ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। এই শিক্ষিত লোক কালচারটাকেই ফরজ মনে করে। যেমন শিক্ষিত মার্জিত লোকগুলা মনে করে যে, কি মনে করে, আপনার ইয়েতে, এই কি যেন, পয়লা বৈশাখ পালন করতে হবে, এটা মনে করে তারা ফরজ। তারা পয়লা বৈশাখটাকে ফরজ মনে করে। শিক্ষিত মার্জিত লোকরা পরোপকারকে ফরজ মনে করে। শিক্ষিত মার্জিত লোকগুলা দেশপ্রেমকে ফরজ মনে করে। অর্থাৎ যেগুলো আমাদের কালচার, তারা সেটাকে ধর্মের মতো করে লালন পালন করে। এবার কি কথাটা বুঝাইতে পারলাম? কথাটা একটু জটিল, তারপর বুঝছেন কিনা? জি, বুঝলে ভালো। হয়তোবা অনেকে না বুঝেও বলবেন যে ভাইয়া সময় নষ্ট করার দরকার নাই, থাক আগায় যান। এরকম আছেন? কেউ, কেউ ভাবছেন যে বুঝে না নাই। আচ্ছা, ঠিক আছে। কথাটা একটু কঠিন, বুঝতে কষ্ট হবে। এবার আমরা দেখি ভাষা আন্দোলন বিষয়ক বিভিন্ন সাহিত্য, ভাষা আন্দোলন বিষয়। আরেক ফাল্গুনের বিষয়বস্তু আসতে পারে। আরেক ফাল্গুনের ভাষা আন্দোলনের প্রশ্নগুলা কিভাবে আসবে আমরা দেখি। এক হচ্ছে প্রশ্নের আইটেম গুলা দেখি, ভাষা আন্দোলন ভিত্তিক প্রশ্নগুলা। এক হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক ৩টি উপন্যাসের নাম। উপন্যাসের নাম লিখো। এটা হচ্ছে একটা প্রশ্ন। এটা আপনারা ইতিমধ্যে পড়েছেন, পারবেন মনে হয়। একটা হবে ধরেন আরেক ফাল্গুন, একটা হচ্ছে আর্তনাদ, আরেকটা আমি বলেছিলাম গত ক্লাসে, দেখি আপনারা পারেন কিনা। আচ্ছা, নিরন্তর ঘন্টাধ্বনি, থ্যাংক ইউ। আরেকটা নিরন্তর ঘন্টাধ্বনি। শেষ। এই হচ্ছে একটা প্রশ্ন। এরপর আপনার আরেকটা প্রশ্ন আসবে ভাষা আন্দোলন ভিত্তিক ৩টি নাটক। এটা এসেছেও একবার, তো ২টা প্রশ্ন এসেছে। তাহলে আপনি লিখবেন কি, সকিনা বিবাহ, বিবাহ নায়িকার নাম হচ্ছে সকিনা। ২ নম্বর হচ্ছে মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক কি, কবর, কবর। আরেকটা কি বলেন, বিবাহ, কবর। ভাষা আন্দোলনের আর্তনাটক এই মুহূর্তে মনে পড়ছে না, দুঃখিত। আমার আবার মনে পড়লে আমি বলে দিব নে। না, যাপিত জীবন, নিরন্তর ঘন্টাধ্বনি ওগুলা নাটক না ভাইয়া, ওগুলা উপন্যাস। আচ্ছা, একটা নাটক পড়ে দেখা যাচ্ছে। ঠিক আছে। এরপর ভাষা আন্দোলন ভিত্তিক ৩টি গল্প। ভাষা আন্দোলন ভিত্তিক ৩টি গল্প। প্রশ্ন, আন্দোলন ভিত্তিক ৩টি গল্প লিখো।
এটা পারা যাবে। 21-এর গল্প, 21-এর গল্প, মৌন নয়। এরপর নরকে লাল গোলাপ। এই হচ্ছে ভাষা আন্দোলনের গল্প। এইভাবে প্রশ্ন আসবে। এরপর ধরেন আপনার প্রশ্ন আসবে সভ্যতার মণিবন্ধে একটা আছে, অথবা সভ্যতার মণিবন্ধে, যাক আমি লিখলাম না। এরপর হচ্ছে আপনার আসবে বিষয়বস্তু। যে কয়টা উপন্যাসের বিষয়বস্তু আসতে পারে, এক হচ্ছে আরেক ফাল্গুনের বিষয়বস্তু লেখো। আরেক ফাল্গুনের বিষয়বস্তু আসতে পারে এক। দুই হচ্ছে নিরন্তর ঘণ্টাধ্বনির বিষয়বস্তু। নিরন্তর ঘণ্টাধ্বনির বিষয়বস্তু। তিন, কবর নাটকের বিষয়বস্তু। চার হচ্ছে 21-এর গল্পের বিষয়বস্তু। 21-এর গল্পের বিষয়বস্তু। আবার আসতে পারে আপনার 21শে ফেব্রুয়ারি যে সংকলনটা, 21শে ফেব্রুয়ারি সম্পর্কে লেখো। এটা হচ্ছে একটা সংকলনের নাম, হ্যাঁ? 21শে ফেব্রুয়ারি সংকলন সম্পর্কে লেখো। এবার বলেন এখানের মধ্যে আপনাদের সমস্যা কোনটায়? নেহাল ভাই লিখেছেন নাটক আছে একটা, মিলন চৌধুরীর পথনাটক। আচ্ছা, আপনাদের সমস্যা কোনটায়? 2, 5। নিরন্তর ঘণ্টাধ্বনি 5 হচ্ছে 21শে ফেব্রুয়ারি। 2, ঠিক আছে। তাহলে আমি নিরন্তর ঘণ্টাধ্বনি নিয়ে একটু বলে দিচ্ছি, হ্যাঁ? 2 আর 5 আর বাকি সবগুলো আপনারা জানেন। নিরন্তর ঘণ্টাধ্বনি এবং 21শে ফেব্রুয়ারি, এই দুইটা নিয়ে আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে নিরন্তর ঘণ্টাধ্বনি। ও, আরেকটা আসতে পারে এখানে, আমার বলতে মনে নাই। 6 হচ্ছে শওকত ওসমানের লেখা, তো খুবই ইম্পর্টেন্ট। আর্তনাদ সম্পর্কে লেখো। আর্তনাদ উপন্যাসের বিষয়বস্তু লেখো। এটা কি আপনাদের পারা আছে? 6 পারেন নাকি পারেন না বলেন? ইয়েস অর নো? না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই কয়টা এখন বলে দিচ্ছি। সবার আগে নিরন্তর ঘণ্টাধ্বনি বলছি, তারপর ধাপে ধাপে বলছি। তো এখানে নিরন্তর ঘণ্টাধ্বনি হালকা আছে, বেশি দেয় নাই। প্রশ্ন, নিরন্তর ঘণ্টাধ্বনি। নিরন্তর ঘণ্টাধ্বনি পড়লে, নিরন্তর মানেই তো বুঝতে পারছেন যার কি নাই, অন্তর নাই। এখানে দুইটা ক্যারেক্টার নিয়ে আলোচনা করা হয়েছে। এই উপন্যাসের নায়ক দুইজন। উপন্যাসের নায়ক কে? দুইজন। একজনের নাম সোমেন চন্দ, নট চন্দ্র, সোমেন চন্দ। 22 বছর বয়সে মৃত্যু, 22 বছরে মারা গেছে। কলকাতার বিখ্যাত নেতা। আরেকজন হচ্ছে আমাদের মুন্নির চৌধুরী। তাহলে এই উপন্যাসের নায়ক কয়জন? দুইজন। সোমেন চন্দ্র সিনিয়র আর মুনির চৌধুরী জুনিয়র। এটাই বুঝাইছে। সোমেন চন্দ্র মারা গেলেও আরেক সোমেন বাংলাদেশে তৈরি হয়েছে। তাহলে এই দুইজনকে কেন নায়ক বানাইলো? দেখেন, মুনির চৌধুরী বাম আন্দোলনের নেতা ছিলেন, অর্থাৎ বাম রাজনীতি করত। মুনির চৌধুরী ভাষা আন্দোলনের সময় জেল খেটেছেন। মুনির চৌধুরী মুনির চৌধুরী কি ছিলেন? দুর্দান্ত লেখক ছিলেন। সোমেন চন্দ্রর সেম ক্যাটাগরি। সোমেন চন্দ্র ছিল শ্রমিক নেতা। সোমেন চন্দ্র আবার বাম রাজনীতি করত। বাম আন্দোলন বা মুনির চৌধুরীও কিন্তু বাম রাজনীতি করত। বাম রাজনীতি করত সোমেন চন্দ্র। এরপর 3 নাম্বার হচ্ছে সোমেন চন্দ্র মুনির চৌধুরীর মতো জেল খেটেছেন। সোমেন চন্দ্র কি ছিলেন? লেখক ছিলেন। এরপর মুনির চৌধুরীকে হত্যা করেছে কারা? এদেশের রাজাকাররা। আর সোমেন চন্দ্রকেও হত্যা করেছে দেশীয় পান্ডারা, অর্থাৎ যাদের স্বার্থে তিনি আঘাত হেরেছিলেন সেই দেশীয় স্বার্থান্বেষী গ্রুপ, অর্থাৎ নিজ দেশের
বাজে লোকেরাই তাকে হত্যা করেছে, সেরকম তাকে কিন্তু ব্রিটিশরা হত্যা করে নাই। দেশীয় স্বার্থান্বেষী গ্রুপরাই তাকে মাত্র 22 বছর বয়সে তাকে নির্মমভাবে হত্যা করেছে সোমেনচন্দ্রকে। আর মুনীর চৌধুরীকে হত্যা করেছে কারা? রাজাকাররা। এই হচ্ছে ইঁদুর গল্পের সময়। এই তো ধরতে পেরেছেন, ধরতে পেরেছেন। এই হচ্ছে এই নিরন্তর ঘণ্টাদিনের বিষয়বস্তু। সোমেনের জীবনী, সোমেনের আন্দোলন, শ্রমিক আন্দোলন, বাম রাজনীতির আন্দোলন, 22 বছরে তার মৃত্যু। সোমেনের পরে আবার দেখা যায় একজন নতুন যুবক আন্দোলন শুরু করেছে, বাম রাজনীতি শুরু করেছে, জেল কেটেছে, লেখালেখি করেছে এবং রাজাকারদের হাতে শহীদ হয়েছে। এই দুই নায়ককে নায়ক করে যে নিরন্তর ঘণ্টাধ্বনি, অর্থাৎ সোমেন মারা গেছে, ঘন্টা বন্ধ নাই, মুনির আবার ঘন্টা কি করেছে? চালু করেছে। এই হচ্ছে নিরন্তর ঘণ্টাধ্বনির প্রধান বিষয়বস্তু। প্রগতিশীল রাজনীতি আছে এখানে, প্রগতিশীল আন্দোলনের ঘটনাক্রম আছে, ব্যক্তির ব্যাপক সক্রিয়তা আছে। এই উপন্যাসে জীবনবোধের বস্তু ঘনিষ্ঠতা, এগুলা কমন কথা উন্মোচিত হয়েছে। তাই ভাষা আন্দোলনের জন্ম দিয়েছিল নতুন চেতনাবোধের, যার প্রভাব পড়েছে বাংলা সাহিত্যে। মানে এখানে নিরন্তর ঘণ্টাধ্বনি পুরোপুরি বলতে পারে নাই। তাহলে আশা করি আপনার, হ্যাঁ, এটা ভিন্নধর্মী। এবার তাহলে বলতে পারবেন, তাহলে সোমেন ও লেখক আর লেখক দুইজনেই কিন্তু অসাধারণ লেখক ছিল। দুইজনেই বাম রাজনীতি করতো, দুইজনেই জেল খেটেছেন, দুইজনেই শহীদ হয়েছেন। এই দুইজনকে নায়ক করে যে উপন্যাস, সেই উপন্যাসের নামই কি? নিরন্তর ঘণ্টাধ্বনি। আর মুনীর চৌধুরী আছে মানেই তো সেখানে ভাষা আন্দোলনে সে উঠে এসেছে প্রচুর করে। মুনীর চৌধুরী তো গ্রেপ্তারই হয়েছেন ভাষা আন্দোলনে। কবর নাটকের কথা এখানে আছে, সেটাও লিখেছেন ভাষা আন্দোলনের সময়। আর যেহেতু প্রচুর ভাষা আন্দোলনের কথা এখানে আছে, মুনীর তো আন্দোলনই করছে, ভাষা আন্দোলনের সময় বেশি করছে। এই জন্যই এটাকে বলা হয় ভাষা আন্দোলনের উপন্যাস। নিরন্তর ঘণ্টাধ্বনি যে একদম পিওর ভাষা আন্দোলনের এমন না। মুনীর চৌধুরী আসলে ভাষা আন্দোলন চলে আসে। তাহলে নিরন্তর ঘণ্টাধ্বনি বোঝা কি গেল? ইয়েস অর নো একটু লিখতে হবে ভাইয়া। নিরন্তর ঘণ্টাধ্বনি বোঝা গেছে? ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, নিরন্তর ঘণ্টাধ্বনি আমরা শেষ করলাম। আমাদের আর কি যেন চাহিদা ছিল? চাহিদা ছিল হচ্ছে 21শে ফেব্রুয়ারি আর হচ্ছে আর্তনাদ। আচ্ছা, ওই দুইটা আমি বলে দিচ্ছি। 21শে ফেব্রুয়ারি, নট এটা, এটা নয়, এখানে ভুল আছে স্লাইডে। গল্প তো 3টি গল্প পড়ে ফেলেছি। 3টি গল্প, 21এর গল্প পড়লেন, মৌন নয় পড়লেন, আর হচ্ছে আপনার এখান থেকে সূর্যগ্রহণ পড়লেন, জয় রায়হানের, সমস্যা নাই। 3টি গল্প। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক আমরা পড়ে ফেললাম। নাটক দিচ্ছি তো 2টা, আরেকটা নাটক আছে কি জন্য, ভাষা আন্দোলনের নাটকে আছে 3টা, আরেকটা আছে কিন্তু ওইটা আমি মনে করতে পারছি না, আমি নিজেও দুঃখিত। আমি নিজেই ভাই অনেক ভুলে গেছি আর কি, ওটার নাম মনে পড়ছে না আমার। ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা, কবিতা সাধারণত কখনোই আসবে না, এভাবে আসবে না। ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা এভাবে আসবে না, আমরা বললাম ওই উপন্যাসটাই দেখি। হ্যাঁ, এই স্লাইডটাকে আমি আপনাদের খুব বেশি না পড়ার জন্য বললাম। তারপর আগে আমি ওই উপন্যাসটা আলোচনা করলেই পরে বাকিটা। নিরন্তর ঘণ্টাধ্বনি আর কি যেন আলোচনা করার কথা ছিল? 21শে ফেব্রুয়ারি। আচ্ছা, এবার বলেন তো দেখি, এই যে সংকলন, সংকলন আর গ্রন্থের মধ্যে একটা পার্থক্য আছে। এই যে 21শে ফেব্রুয়ারি, এটি একটি সংকলন, এটি কিন্তু গ্রন্থ নয়। হ্যাঁ, এই যে সংকলনটা, আপনাকে বলতে হবে এই সংকলনটার সম্পাদক কে ছিল, কে এটা সম্পাদনা করছেন বলেন তো দেখি। পারবেন, অনেকে পারবেন, গুড। তাহলে প্রথমত আমাদের জানতে হবে হাসান হাফিজুর রহমান এটার কি করেছেন? সম্পাদনা করেছেন, হাসান হাফিজুর রহমান। আচ্ছা, এই যে সংকলনটা ছিল 21শে ফেব্রুয়ারি, এটার মধ্যে কিন্তু সবকিছু ছিল 21শে ফেব্রুয়ারি। তাহলে এটার মধ্যে কি কি ছিল? এটার মধ্যে ছিল গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এটার মধ্যে ছিল গল্প, গল্প 21-এর গল্প। এটার মধ্যে ছিল কবিতা, সভ্যতার মণিবন্দে, সভ্যতার মণিবন্দে সৈয়দ শামসুল হকের। তাহলে এটি কেন সংকলন? তাহলে বলবেন এটি মূলত 21শে ফেব্রুয়ারি ভিত্তিক গান, 21শে ফেব্রুয়ারি ভিত্তিক গল্প, 21শে ফেব্রুয়ারি ভিত্তিক কবিতা, 21শে ফেব্রুয়ারি ভিত্তিক প্রবন্ধ, এসবের সংকলন ছিল। এর উল্লেখযোগ্য লেখক ছিল, গান তো একটা আপনার শোনায় দিলাম, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি। আপনারা জানেন এই গানটা কার বলেন তো?
তাহলে লেখক কারা? উল্লেখযোগ্য লেখকও বলে দিচ্ছি। এই গানটা কার? গাফফার চৌধুরী। তাহলে এর একজন উল্লেখযোগ্য লেখক পাইলাম কি আমরা? গাফফার চৌধুরী। এই গল্পের কথা বললাম 21শে ফেব্রুয়ারি। তাহলে এর একজন লেখক ছিল হচ্ছে আপনার জহির রায়হান। এরপর আমরা কবিতার কথা বললাম সভ্যতার মণিবন্দে। তাহলে এর একজন গুরুত্বপূর্ণ লেখক ছিল সভ্যতার মণিবন্দে হচ্ছে সৈয়দ শামসুল হক। এটার একটা কবিতা ছিল সভ্যতার মণিবন্দে যেরকম ছিল, পাশাপাশি এটার আরেকটা কবিতা ছিল কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। তাহলে এর একজন লেখক ছিল কে? মাহবুব চৌধুরী নাকি? মাহবুল আলম। এর একজন লেখক ছিল মাহবুল আলম। এরপর হচ্ছে এর প্রবন্ধ হাসান হাফিজুর রহমান নিজে একজন কি লিখেছেন? প্রবন্ধ লিখেছেন এটার মধ্যে, হাসান হাফিজুর রহমান। তাহলে এইভাবে লিখে দিবেন। তাহলে এর উল্লেখযোগ্য এটি কিসের সংকলন? গানের সংকলন, গল্পের সংকলন, কবিতার সংকলন, প্রবন্ধের সংকলন। আবার এর উল্লেখযোগ্য গান হচ্ছে আমার ভাইয়ের রক্তের আগুনে 21শে ফেব্রুয়ারি, গল্প আমরা বললাম কয়েকটা, কবিতা বললাম সভ্যতার মণিবন্দে, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, প্রবন্ধ হাসান হাফিজুর রহমানের প্রবন্ধ। এর উল্লেখযোগ্য লেখক, এটা সর্বপ্রথম সংকলন, ভাষা আন্দোলন নিয়ে সর্বপ্রথম সংকলন, 1953 সালে এটা প্রকাশ। এই তো শেষ। 1953 সালে এটি প্রকাশ। আমি দেখি এটা এখানে দেয় নাই, আসলে এটা নিয়ে বিস্তারিত আসতে পারে। তাহলে আশা করি আপনারা পারবেন। তো এই কবিতাটাও ছিল কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছিলে। এটা এসেছিল 21শে ফেব্রুয়ারি সংকলনে। যে কয়টা ছিল আমি কয়েকটা দিয়ে দিচ্ছি। 21শে ফেব্রুয়ারিতে এটা ছিল স্মৃতিস্তম্ভ, ছিল আলাউদ্দিন আল আজাদের। তাহলে আমাদের লেখক একজন বলবে 21শে ফেব্রুয়ারিতে স্মৃতিস্তম্ভ ছিল। 21শে ফেব্রুয়ারিতে নির্মলেন্দু গুণের এটা ছিল আমাকে কি মাল্য দিবে দাও। এটাও ছিল 21শে ফেব্রুয়ারিতে। তাহলে লেখক নির্মলেন্দু গুণ বাল্য। এখানে সৈয়দ শামসুল হক নাই। সভ্যতার মণিবন্দে সৈয়দ শামসুল হক তারটাও ছিল, তারটাও ছিল। তাহলে আশা করি আমরা পারবো। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি। তাহলে 21শে ফেব্রুয়ারি কি গ্রন্থ না সংকলন বলেন তো? হ্যাঁ, তখনকার সব বিখ্যাত সংকলন। একজন বলছেন ভাইয়া 21শে ফেব্রুয়ারি গল্পটা বলেন, শুধু একজন বলেছেন। আপনারা দেখি আপনার সাথে কয়জন আছে 21শে ফেব্রুয়ারি গল্প বলা লাগবে কি লাগবে না বলেন তো দেখি। লাগবে না, লাগবে না। আচ্ছা, লাগবে বলেছে দুইজন, আর তিনজন লাগবে বলেছে। আচ্ছা, তাই একটু সংক্ষেপে বলে দেবে, হ্যাঁ? আর বাকি যারা জানেন তারা 1 মিনিট রেস্ট নেন, 2 মিনিটে হয়ে যাবে। ঘটনাটা হচ্ছে ঢাকা মেডিকেলের, ঢাকা মেডিকেল কলেজের ঘটনা। ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিল তপু, হোস্টেলে থাকতো। ঠিক আছে, এই হচ্ছে ধরেন তপুর এই হোস্টেলে থাকতো। 21শে ফেব্রুয়ারির দিন তপু এই হোস্টেল থেকে বের হয়ে মিছিলে গিয়েছিল এবং তপু শহীদ হয়ে যায় 21শে ফেব্রুয়ারি। এবার তপু তো এই রুমে আর নাই। 4 বছর পর এই রুমে একটা নতুন ছাত্র উঠছে। 4 বছর পর তো তপু তো মারাই গেছে 4 বছর আগে। নতুন একটা ছাত্র উঠেছে, তো নতুন মেডিকেলের ছাত্র, এই মেডিকেলের ছাত্র নতুন একটা কঙ্কাল নিয়ে এসেছে। এই কঙ্কালটা তপু মারা গেছে, তবে তপুর বন্ধুরা কিন্তু এখনো ছাত্র। তাহলে এখানে নতুন ছাত্র কারা? নতুন ছাত্র হচ্ছে তপুর বন্ধুরা আছে পুরাতন ছাত্র, আর নতুন একটা ছাত্র উঠেছে। তাহলে বন্ধুরা ধরেন 3-4 জন, সাথে নতুন একটা ছাত্র এই রুমের মধ্যে থাকে। 4 বছর পর একটা কঙ্কাল নিয়ে এসেছে নতুন ছাত্ররা। এই নতুন ছাত্ররা যে কঙ্কালটা নিয়ে এসেছে, ওই কঙ্কালটার কপালে একটা ফুটা, আবার পা একটা ছোট। এই হঠাৎ করেই তার বন্ধুরা এই কঙ্কালটা দেখা, তার বন্ধুরা অবাক হয়ে যায় এবং তাদের মধ্যে তারা বলে 4 বছর পর তপু আবার এভাবে ফিরে আসবে স্বপ্নেও ভাবি নাই। মূলত তপু যেদিন মারা যায় 21শে ফেব্রুয়ারি, তখন তার কপালে গুলিটা লেগেছিল। তাহলে আর তপুর একটা পা ছোট ছিল, একটা পা ছোট ছিল। তাই এই কঙ্কালটা দেখেই তারা বুঝতে পারে, তার বন্ধুরা বুঝতে পারে এই কঙ্কালটা হচ্ছে আমাদের কার কঙ্কাল? তপুর কঙ্কাল। এরপরে তপুর যে অবদান, তপুর স্ত্রী ছিল, তারা একসাথে ঘুরতে যেত, মিছিলে যেত, কত কথা, টিভিএফ এগুলা, হ্যাঁ, এইসব কাহিনী রুনি সবাদের মনে আছে। তাহলে আশা করি আমি ছোট করে বুঝিয়ে দিলাম, যেহেতু অধিকাংশ লোকেই জানে, তাই এখানে বেশি আমরা সময় নষ্ট করলাম না, ছোট করে বুঝিয়ে দিলাম। এরপর আমরা যাব মুক্তিযুদ্ধের গ্রন্থে। তো এর আগে একটু 10 মিনিট বিরতি দিচ্ছি, আমরা আবার 8টা 24-এ শুরু করব, তারপর মুক্তিযুদ্ধের আইটেম শুরু করব। হ্যাঁ, 8টা 24 রিজিউম হবে আমাদের।
এখন কত বাজে? 14।
আমরা আবার চলে এসেছি। আশা করি আপনারা সবাই আছেন, না? ঠিক আছে। আর্তনাদ একটা সুন্দর উপন্যাস। আমার খুবই ভালো লেগেছে শওকত ওসমানের। এটার বিষয়বস্তু হচ্ছে আপনার উর্দুর প্রফেসর আর হচ্ছে বাংলার প্রফেসর। উর্দুর প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটনাস্থল, বাংলার প্রফেসর। এই দুইজনের বক্তব্য মানে 47 সাল 48 সাল এরা কে কি বক্তব্য দিত সেই বিষয়ে হচ্ছে আপনার মূল বক্তব্য। আর এখানে ছিল হচ্ছে একজন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রের নাম হচ্ছে আলী জাফর। মূলত এই তিনজন হচ্ছে প্রধান চরিত্র, অন্যান্য চরিত্র আছে। উর্দু প্রফেসর হচ্ছে আপনার নগিবউদ্দিন, আর বাংলার প্রফেসরের নাম হচ্ছে সালামত। নগিবউদ্দিন, নগিবউদ্দিন আর বাংলা হচ্ছে সালামত। তো এটা ঘটনাচক্রে এইভাবে, আলী জাফর একদিন উর্দু প্রফেসরের ক্লাসে জয়েন করলেন। তিনি বলতে থাকলেন, উর্দু হচ্ছে মুসলমানদের ভাষা, উর্দু হচ্ছে নবী রাসূলের ভাষা, আর বাংলা হচ্ছে হিন্দুদের ভাষা। যারা বাংলা পড়বে লিখবে বলবে তারা হিন্দু হয়ে যাবে, খাঁটি মুসলমানরা কখনো বাংলা পড়তে পারে না। এই ফতোয়া দিলেন উর্দুর প্রফেসর নগিবউদ্দিন। গ্রাম থেকে আসা একটা ছাত্র, সে একটু মর্মাহত হলেন। পরে বাংলার ক্লাস ছিল, বাংলার ক্লাসে বাংলার প্রফেসরের সামনে এই বিষয়টা তিনি তুলে ধরলেন। তখন আবার বাংলার প্রফেসর আবার বাংলার পক্ষে বক্তব্য দিলেন। এরপর উর্দুর প্রফেসর আবার এক জায়গায় বলল, যারা বাংলা রাষ্ট্রকে রাষ্ট্রভাষা চায় তারা সবাই হচ্ছে পাকিস্তানের শত্রু, তারা সবাই হচ্ছে কি পাকিস্তানের শত্রু। এমন সময় সালামত বলল, এটা আবার বাংলা স্যারকে জানালো। বাংলা স্যার আবার বলল, যে পাকিস্তান আমরা সৃষ্টি করলাম সেই পাকিস্তানের শত্রুই কি আমরা? আপনারা এই যে পাকিস্তান সৃষ্টি করলাম, আপনারা জানেন 1946 সালে নির্বাচন হয়েছিল 11টি প্রদেশে। রাষ্ট্র দুইটা হবে, পাকিস্তান আর ইন্ডিয়া দুইটা হবে নাকি রাষ্ট্র শুধু একটা হবে, এই 46 সালের নির্বাচনে ফয়সালা হতো। ওই সময় আমাদের যে অঞ্চল বাংলাদেশ বা পশ্চিম পাকিস্তান, এখানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী বিপুল ভোটে জয়লাভ করেছে। আর কোথাও এমনকি পশ্চিম পাকিস্তানে পর্যন্ত কোথাও এত ভোটে জয়লাভ করতে পারে নাই। এই জন্যই বলা হয় পাকিস্তান প্রতিষ্ঠা করলাম আমরা, আর আমরাই নাকি আজকে পাকিস্তানের শত্রু। এটা আবার বাংলার প্রফেসরের সংলাপ। তাহলে এখানে মূলত তিনজনের সংলাপ, আলী জাফরের সংলাপ, উর্দুর প্রফেসরের সংলাপ, বাংলার প্রফেসরের সংলাপ। এই তিনজনের সংলাপে 30 সেকেন্ড ওয়েট করেন, দরজাটা লাগাই আসি, ফ্যামিলির সংলাপ সব চলে আসছে। তাহলে এই সালামত স্যারে এই সংলাপ দিল। এরপর উর্দুর প্রফেসর এক সময় বলতেন ছাত্রদের, ছাত্ররা যখন এই বাংলার পক্ষে দাঁড়ালো তখন উর্দুর প্রফেসর বললেন, তোমরা এই ডার্টি পলিটিক্সে অংশগ্রহণ করো না, এটা একটা ডার্টি পলিটিক্স। এমনকি এটাও বললেন, এটা হচ্ছে ভারতের একটি ডার্টি পলিটিক্স। তখন আবার আলী জাফর বললেন, স্যার পলিটিক্স যদি ডার্টি হয় তাহলে 200 বছরের গোলামি থেকে রক্ষা করলো কারা? এই পলিটিক্স, যারা রাজনীতি সচেতন ছিল তারাই তো 200 বছরের গোলামি থেকে আমাদের রক্ষা করলো। এখন স্যার আমরা পাকিস্তানের গোলামে পরিণত হচ্ছি, সেখান থেকেও যদি আমাদের রক্ষা পেতে হয় তাহলে এই রাজনীতি সচেতন মানুষরাই আমাদের আবার গোলামি থেকে রক্ষা করবে। তাহলে আমরা এখানে মোটামুটি আশা করি বুঝতে পারলাম। ক্লিয়ার হইলো আর্তনাদের মূল বিষয়বস্তু কি? হুম, পলিটিক্স, এই যে পলিটিক্স এর বিষয়টা বললো ভালো লাগলো আমার এখানে সংলাপটা। কারণ হচ্ছে আপনার আজকে সারা পৃথিবীতে 195টা স্বাধীন রাষ্ট্র। এই 195টা স্বাধীন রাষ্ট্রের ইতিহাস যদি দেখেন, এগুলা কিন্তু মূলত সকলগুলাই রাজনীতিবিদরাই কিন্তু এই দেশগুলো স্বাধীন করেছে। রাজনীতিবিদরাই এই রাষ্ট্রগুলাকে কি করেছেন? স্বাধীন করেছেন। ধর্মীয় নেতারা অতটা পারেন নাই। দুই একটা রাষ্ট্রে ধর্মীয় নেতাদের প্রভাব আছে, যেমন ধরেন ইরান। আর বাকি যত স্বাধীনতার ইতিহাস দেখবেন সব এই রাজনীতিবিদরাই রাষ্ট্রগুলাকে স্বাধীন করেছে। ভাই বাংলাদেশ এখন আবার পাকিস্তান রুলিং এর টাইমের মতো হয়ে গিয়েছে। কণা কথাটা, কণা মনে হয় নতুন ভোটার।
সুন্দরই বলেছো, আমরা ওই বিষয়টায় না যাই। তারপরে আমরা দেখি, ঠিক আছে, যদি খারাপ সিজন চলে এসেছে, যেমন রাজনীতি এখন ভালো ভোট নাই, ঘটনা ঠিক, কিন্তু এখন যারা খাচ্ছে তারা তো আমাদের দেশের লোকই। বিএনপির আমলে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, যদিও দুর্নীতি হয়েছে, কিন্তু আমাদের দেশের লোকেরাই খাইছে। আওয়ামী লীগের আমলে চ্যাম্পিয়ন হয় নাই, 12তম 13তম। আওয়ামী লীগের আমলে প্রচুর দুর্নীতি হয়েছে, সেগুলো আমাদের দেশের লোকেরাই খাইছে। এখন তো আপনি বিসিএস ক্যাডার হয়ে 100% বিসিএস ক্যাডার আপনিই হচ্ছেন, কিন্তু আগে অবাক হবেন, আমাদের মাত্র আমাদের মাত্র 2 জন সচিব ছিল, যেখানে পাকিস্তানের সচিব ছিল 48 জন, আমাদের সচিব ছিল মাত্র 2 জন। ওদের নিয়োগ ছিল 95% সরকারি চাকরিতে অবস্থান, আমাদের ছিল 5%। এই ছিল হচ্ছে সরকারি চাকরি অবস্থা। যদি পাকিস্তানেই থাকতেন, তাহলে আপনার চাকরি আমার চাকরি হতো কিনা এটার গ্যারান্টি নেই। এ হচ্ছে ঘটনা আর কি। আচ্ছা, পরে আমরা চলে যাই। এখন খাইলে আমরা নিজেরা নিজেরাই ভাগ বাটোয়ারা করে খাচ্ছি, অন্যরা খেতে পাচ্ছে না, পাকিস্তান খেচ্ছে না, সুবিধা। এবার আমরা মুক্তিযুদ্ধের উপন্যাসে প্রবেশ করবো। আচ্ছা, ইয়ে বুঝছেন কিনা, আর্তনাদ আর্তনাদ বোঝা গেছে? হুম, গুড। আর্তনাদ কিন্তু সুন্দর উপন্যাস। এবার আমরা মুক্তিযুদ্ধের বিষয়গুলো দেখি। মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলা চলচ্চিত্র দেখেন, এটা কিন্তু প্রিলিতে আসে। এটা প্রিলিতে আসে, তাই এটা রিটেনে খুব বেশি আসার কথা না। তারপর যদি আপনাদের এরকম মনেই চায় যে মুক্তিযুদ্ধ ভিত্তিক 3টি চলচ্চিত্রের নাম আপনি পড়ে ফেললেন, 3টি চলচ্চিত্রের নাম মুক্তিযুদ্ধ ভিত্তিক, অনেক তো আছে, যে কোনো 3টা পড়ে ফেলবেন। এর মধ্যে একটা তো হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি, হুমায়ুন আহমেদের। আরেকটা বললেন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চের গেরিলা। গেরিলা বললেন গাজী মাজহারুলের হচ্ছে ওরা 11 জন। এই 3টা চলচ্চিত্র আপনি মুক্তিযুদ্ধের উপর কি পড়ে নিলেন। কিন্তু দুঃখের বিষয়, ভাষা আন্দোলনের উপর কিন্তু চলচ্চিত্র একটা, আর কোনো চলচ্চিত্র নাই। ভাষা আন্দোলনের উপর একটা চলচ্চিত্র আছে, সেই একটা চলচ্চিত্রের নাম হচ্ছে, আপনারা বলেন তো কি? ভাষা আন্দোলনের একটাই চলচ্চিত্র, মাহবুব আলমের চাষির। হ্যাঁ, পুরো 11 জন। হ্যাঁ, জীবন থেকে নেওয়া। ভাষা আন্দোলনের উপর আর কোনো চলচ্চিত্র নাই। মুক্তিযুদ্ধের উপর 3টা পড়ে নিলেন, জীবন থেকে নেওয়া। 3টার বেশি পড়ার দরকার নাই, তারপর আমি 2-একটা আপনাদের বলে দিই যেগুলা মুক্তিযুদ্ধের উপরেই, আপনারা হয়তো বা জানেন না। যেমন নদীর নাম মধুমতি, এটা কিন্তু আপনার মুক্তিযুদ্ধের উপর চলচ্চিত্র। এরপর আপনারা আর দেখেছেন হুমায়ুন আহমেদের গুলাই বলি, হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া, এটা কিন্তু মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। হুমায়ুন আহমেদের এবং তৌকির আহমেদের, 2 জনে মিলে, পরিচালক তৌকির আহমেদ, সেটা হচ্ছে জয়যাত্রা, সেটাও কিন্তু মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। 71-এর যিশু, যিশুকে যেরকম ঝুলানো হয়েছে, এখানের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারকে যিশুর মতোই, মুক্তিযোদ্ধাদের খবর নেওয়ার জন্য যিশুর মতোই তাকে এইভাবে ক্রুশের মধ্যে বিদ্ধ করা হয়। তাই এই উপন্যাসটার নাম, এই ইয়াটার নাম হচ্ছে 71-এর যিশু। এটাও কিন্তু মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। আচ্ছা, ওটা অত বেশি কন্টেন্ট, গুরুত্বপূর্ণ কন্টেন্ট বলে আমি মনে করছি না। 71-এর যিশু, ওরা 11 জন হচ্ছে চাষির, নজরুল ইসলাম, চাষী নজরুল ইসলামের, আমি একটু দুঃখিত বলে, দুঃখিত, আমি ভুল মনে হয় গাজী বলেছিলাম, চাষির জায়গায় গাজী বলেছিলাম, আমি দুঃখিত। আচ্ছা, মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলা চলচ্চিত্র এগুলা আর লাগবে না আপনাদের, যদি মন চাইলে পড়ে নেন, কিন্তু এইভাবে সাধারণত প্রশ্ন আসবে না, 3টি চলচ্চিত্র পড়ে নিলে হবে। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র, এখানে আপনি 3টি প্রামাণ্য চিত্রের বেশি পড়বেন না, কারণ 3 নাম্বার তো, 3টি পড়বেন। এর মধ্যে জহির রায়হানের হচ্ছে এক স্টপ জেনোসাইড, জহির রায়হানের হচ্ছে এ স্টেট ইন বর্ন, একটা রাষ্ট্র জন্ম হতে যাচ্ছে, এগুলো। এরপর হচ্ছে আপনার বাবুল চৌধুরীর নির্মাণ, আমি এটা পড়েছিলাম, এটা যদি আপনি পড়েন তাহলে 3টি হয়ে গেল। জহির রায়হানের 2টি, বাউল চৌধুরীর 1টি, সব মিলে 3টি। আর যদি এটা পড়েন লিবারেশন ফাইটার্স, সেটাও পড়তে পারেন, যে কোনো 3টা পড়লেই হবে। ঠিক আছে, যে কোনো 3টা। আর তারেক মাসুদ আর ক্যাথরিন মাসুদ, এই 2জনের আছে মুক্তির গান, এগুলো হচ্ছে জায়গায় জায়গায় গান গায়ে বেড়াইছে, সেই গানগুলা মুক্তির গান আর মুক্তির কথা। এই যে কোনো 3টা ডকুমেন্ট আপনি পড়লেই কাজ শেষ।
ভাইরা আমার, এটা হচ্ছে নতুন শেখ হাসিনার ভূমিকা লিখেছেন। এটার বঙ্গবন্ধুর যত ভাষণ আছে, সমগ্র ভাষণ সমগ্রকে একখানে করে যে ভাই যে বই তৈরি হয়েছে, সেই বইটার নাম হচ্ছে কি ভাইরা আমার। এটা হচ্ছে বঙ্গবন্ধুর কি সমগ্র ভাষণ সমগ্র, নামকরণ করেছেন শেখ হাসিনা। আর প্রধান লেখক ও প্রধানমন্ত্রী ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আমরা বিগত সালের প্রশ্নের গুলা কিছু আইটেম দেখছি আমরা। নারী জাগরণের রোকেয়ার অবদান ইতিমধ্যে আমরা বলে ফেলেছি। তিনি সাহিত্য লিখে নারী জাগরণের চেষ্টা করেছেন। তিনি শিক্ষা বিস্তার করে মানে স্কুল কলেজ প্রতিষ্ঠা করে তিনি নারী জাগরণের চেষ্টা করেছেন। তিনি আবার নারী জাগরণের জন্য কি করেছেন, প্রচুর পরিমাণে আন্দোলনও করেছেন। হম, রাস্তায় আন্দোলন নয়, লেখালেখির মাধ্যমে তিনি আন্দোলন করেছেন। বেগম রোকেয়ার অবদান অনেক, ত্যাগ স্বীকার করেছেন। অনেক ত্যাগ স্বীকার, জানেন তো, ফতোয়া দিয়েছে সেটা সয়েছেন। সমাজ তাকে আঘাত করেছে, তিনি সেটা সহ্য করেছেন। তার বিরুদ্ধে বিচার ডেকেছে, সেটা সহ্য করেছেন। অনেক ত্যাগে এই নারীদের তিনি জাগরণ করতে সক্ষম হয়েছেন। কর্ম ও রচনার বৈশিষ্ট্য লিখো। তাহলে রোকেয়া হোসেনের কর্মগুলো, যদি আপনাকে বলে কর্ম, তাহলে কর্ম তো আমরা ইতিমধ্যে জানি। তার কি কি কর্ম? তিনি হচ্ছেন সাহিত্যকর্ম তৈরি করেছেন, তখন কয়েকটা সাহিত্যকর্মের নাম দিবেন। তিনি হচ্ছেন নারী শিক্ষার জন্য, নারী শিক্ষা বিষয়ে তিনি কাজ করেছেন, সেটা হচ্ছে ইয়েটা দিবেন, ওই সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুলের নাম দিবেন। এরপর হচ্ছে তিনি নারী সংগঠক ছিলেন। তিনি একজন নারী সংগঠক ছিলেন, এখানে দিবেন হচ্ছে আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম মহিলা সমিতি। এ হচ্ছে কর্ম। আর তার যদি বলা হয় সাহিত্যের বৈশিষ্ট্য, তার সাহিত্যের বৈশিষ্ট্য হচ্ছে 1 নাম্বার নারীবাদী লেখক। 2 হচ্ছে তার প্রধান বিষয়বস্তু ছিল নারী জাগরণ, অর্থাৎ নারীকে তুলে ধরা। আমরা সুলতানার স্বপ্ন পড়ছিলাম। তার হচ্ছে সাহিত্যের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ইউটোপিয়া জাতীয় সাহিত্য। সুলতানার স্বপ্ন ইউটোপিয়া, ইউটোপিয়া মানে হচ্ছে কল্পনা, আমি যেমনটা কল্পনা করি। এমনকি তার পদ্মরাগ, যেটা আমরা দেখেছি তারিণী ভবন, সেটাও কিন্তু ইউটোপিয়া জাতীয় রচনা। এরপর হচ্ছে তার সাহিত্যের আরেকটা বিষয়বস্তু হচ্ছে বাস্তব সমাজের চিত্র। বাস্তব সমাজের চিত্র তার কোন বইটার মধ্যে আছে আপনারা একটু বলেন, আমি একটু দেখতে চাই। তার সাহিত্যের অন্য একটা বৈশিষ্ট্য বাস্তব সমাজের চিত্র, তার কোনটার মধ্যে আছে বলেন? হ্যাঁ, অবরোধ ভাসিনী, থ্যাংক ইউ উদ্ভাসিনী। এটার মধ্যে আছে কি বাস্তব সমাজ চিত্র। এগুলো হচ্ছে তার লেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। 5 হচ্ছে অসাম্প্রদায়িকতা। অসাম্প্রদায়িকতা তার কোথায় আছে বলেন তো? কোন রচনার মধ্যে? আপনারা তো পড়েছেন, তার কোন রচনা অসাম্প্রদায়িকতা আছে? যেখানে হিন্দু মুসলিম সবাই একটা হোটেলে থাকবে, হ্যাঁ, পদ্মরাগের মধ্যে, থ্যাংক ইউ। অসাম্প্রদায়িকতা পদ্মরাগে আছে, আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। অসাম্প্রদায়িকতা। 3 হচ্ছে কুসংস্কারের বিপক্ষে, কুসংস্কারের বিরোধিতা, ধর্মীয় কুসংস্কারের বিরোধিতা, কুসংস্কারের বিরোধিতা তিনি করেছেন। এইগুলো হচ্ছে তার সাহিত্যের প্রধান প্রধান বৈশিষ্ট্য বেগম রোকেয়ার। পথের পাঁচালী উপন্যাসের বল্লালী বালাই ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি সেটা। বল্লাল সেন এই কুলীন প্রথা, কুলীন ব্রাহ্মণদের বিয়ে করার সার্টিফিকেট দিয়েছিলেন। আর সেটা ইন্দিরা ঠাকরুন, এই বল্লালী বালাইয়ের শিকার হয়েছেন কে? ইন্দিরা ঠাকরুন। সুলতানার স্বপ্ন আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। সুলতানা স্বপ্ন দেখে, সুলতানা সংলাপ করে তার বোনের সাথে। তার বোনটার নাম কি বলেন? তার বোনটার নাম সারা, হয়ে গেছে, সারার সাথে সে স্বপ্ন দেখে, এটা শেষ। রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত? নারী জাগরণের জন্য তিনি বিখ্যাত, এটা আমরা পড়ে ফেললাম। বেগম রোকেয়া সাখাওয়াতের প্রতিষ্ঠিত মহিলা সমিতির পরিচয় দাও। আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম বা মহিলা সমিতি। বেগম রোকেয়া বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখক, কথাটি বুঝিয়ে দাও। আশা করি আপনারা পারবেন। পদ্মরাগ দিয়ে তিনি কোন ধরনের নারীদের মুক্তির কথা বলেছেন? অসাম্প্রদায়িক নারীর কথা বলেছেন। অবরোধ বাসিনীতে তিনি নারীদেরকে কিভাবে বদ্ধ করে রেখেছে, এই বদ্ধ থেকে বের হয়ে আসার জন্য অনুপ্রাণিত করা 47টি কাহিনী লিখেছেন। আবার তিনি লিখেছেন ইউটোপিয়া, সুলতানার স্বপ্ন, এটার মাধ্যমে সুলতানা কোন ধরনের ওয়াল চায় সেটা দেখিয়েছেন। তাহলে তিনি প্রথম নারীবাদী লেখক। তিনি অর্ধাঙ্গী লিখেছেন। তিনি হচ্ছে আপনার আবার আরেকটা কি যেন ভুলে গেলাম, যাই হোক। অবরোধ বাসিনী কে লিখেছেন? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি কেন বিখ্যাত? তিনি নারী জাগরণের অগ্রদূত হিসাবে বিখ্যাত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আমরা আগেই বলেছি আজকের কন্টেন্ট অনেক কম, সুতরাং সবাই ভালো থাকবেন। আজকেই মনে হয় জীবনে প্রথম
আসসালামু আলাইকুম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে খুব সুন্দরভাবে আপনাদের ক্লাসটা নেওয়ার জন্য। আর আপনাদেরকেও ধন্যবাদ সুন্দরভাবে ক্লাসটা করার জন্য। আপনাদের উদ্দেশ্যে একটা পোল লাঞ্চ ক্লাস আছে, সবাই এখানে পার্টিসিপেট করবেন। আর উত্তরণ রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। নেহাল ভাই একটা প্রশ্ন করেছেন, নেহাল ভাই কি আছেন? আছেন কি আপনি? আচ্ছা, আপনাকে আমি বলি, এরকম প্রশ্ন দুই একটা হইতে পারে, দুই একটা এরকম প্রশ্ন হইতে পারে। একটু উদাহরণ সহ বুঝিয়ে বলি। এই যে ধরেন এখানে তো আপনার প্রশ্নের অ্যান্সার দিতে হয় কয়টি? 10টি। কিন্তু প্রশ্ন আসে 12টি, সম্ভবত 12টি আসে অথবা 13টি, 12টি মনে হয় আসে প্রশ্ন। তাহলে দুইটা প্রশ্ন আপনার খুবই জটিল আসবে, দুইটা প্রশ্ন মারাত্মক জটিল আসবে। এই দুইটি প্রশ্নের মধ্যে 7টি প্রশ্ন আসবে সহজ, 7টি প্রশ্ন এমন ভাবে আসবে যেটা আপনার 7টি প্রশ্ন একদম প্রিলি থেকে আপনি অ্যান্সার দিতে পারবেন। প্রিলিতে যা পড়ছেন প্রিলির পড়াতে আপনি 7টি প্রশ্ন পারবেন। 3টি প্রশ্নের জন্য আপনার রিটেন প্রস্তুতি লাগবে। আমরা যা যা পড়ছি স্লাইডে, উত্তরণে ইত্যাদি বইয়ে, এখান থেকে 3টি প্রশ্ন কমন পড়ে যাবে। তাহলে আপনার প্রশ্ন হবে কিন্তু 10টি। আর দুইটা প্রশ্ন আসলে আপনার এমন কঠিন আসবে যেটা আপনি পারবেন না। তাহলে আমার তো সেই দুইটা নিয়ে টেনশন করার দরকার নেই, আমার তো ভাইয়া দুইটা লাগবে না, ওই দুইটা তো আমার লাগবে না। ঠিক আছে? 7 সাগরের মাঝি প্রশ্নটা দেখে হতাশ হয়েছে? ও আচ্ছা, এরকম দুই একটা প্রশ্ন পড়বে ভাইয়া, ওই সবটুকু লাগবে না। তানহা, ভাইয়া কষ্ট করে আপনি একটু রেকর্ডটা দেখে নিন ভাই, নাহলে এটা খারাপ দেখা যায়। ক্লাস শেষ করে দিয়েছি তো। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? গালিব ভাই আমাকে বলছেন? আমি দুলাল ভাইকে বলছিলাম ভাই। আচ্ছা, ভাইয়া মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন। আচ্ছা না, ওকে। তাহলে মনে হচ্ছে কারো কোনো কোর্সে নেই, তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই। দেখা পাবো পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।